নয়নতারা এবার নিপাকে উদ্দেশ্য করে বলল, নাফিসা কেমন মেয়ে সেটা কি আপনি জানতেন না বড়াম্মু? তবে ছেলের জন্য পছন্দ করে নিয়ে গিয়েছিলেন কেন? আমরা এত বছর ধরে নাফিসাকেও চিনি, আপনাকেও চিনি। আপনারা কেউই কারো থেকে কম যান না, তাই অযথা একে অপরের মুখের দোষ দেবেন না। এ পর্যায়ে নিপার কণ্ঠস্বর একটু কোমল হলো, তার চোখে একটু জলের উপস্থিতিও দেখা গেল। আসলে মুখ গুজে কেঁদে উঠে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, নয়ন রে, তোকে হাতছাড়া করে যে জীবনে কি ভুল করেছি মা, তা তা বলে বোঝাতে পারবো না, ক্ষমা করে দিস মা। তখন সোনা আর কাছের মধ্যে পার্থক্য করতে পারিনি। তুই বলতো, নিজের মায়ের পেটের বোন যেখানে তোর সাথে এত বড় অন্যায় করেছে, সে কি আর আমার আপন হতে পারে? অন্যায় তো আমার সাথে সব আপন মানুষেরাই করেছে বড়াম্মু। সুহান, আপনি, বড় আব্বা, আপনারাও তো আমার আপনই ছিলেন, তাই না? নিপা বুঝলেন নয়নতারার আর একটু প্রশংসা করতে হবে, না হলে কাজ হবে না। উনি কাঁদতে কাঁদতে একটু নয়নতারার দিকে এগিয়ে আসার জন্য উদ্যত হতেই হিমেল নয়নতারার সামনে এসে দাঁড়িয়ে সাবধানী গলায় বলল, দূরে থাকুন আমার বউয়ের থেকে। ওর কাছাকাছি আমি আপনাকে দেখতে চাই না। যা বলার দূর থেকে বলুন। ওর কান আছে, শুনে নেবে। থেমে গেলেন নিপা। একটু বোধহয় অপমানিতও হলেন। এদিকে ওদের এত কথাবার্তা ভালো লাগলো না নাফিসার। ওই মহিলা যে এত বড় একটা অপবাদ দিল ওকে, সেই বিষয়ে তো কেউ কিছুই বলছে না। নাফিসা এবারে উঠে এগিয়ে গেল ওর বাবার দিকে, যিনি এখনো নীরব হয়ে বসে আছেন। ক্রন্দনরত গলায় নাফিসা আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, বাবা, বিশ্বাস করো, উনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি জানি আমি অতীতে এমন কোনো কাজ করিনি যার কারণে তুমি আমায় বিশ্বাস করতে পারো, কিন্তু বিশ্বাস করতে হবে তোমায় আমাকে এবার। আচ্ছা, তুমিই বলো, আমি কি এতটাই পাগল যেখানে আমি জানি আমার কোনো যাওয়ার জায়গা নেই, সেখানে আমি মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে আসব? আমি তো শুধু চাইছিলাম কোনো মতে সংসারটা টিকে যাক। নিপার কানে নাফিসার কথাটা গেল। নাফিসার দিকে তেড়ে যেতে যেতে আবারও হুঙ্কার দিয়ে বললেন, আর একটা আমার নামে আজে বাজে কথা বললে আমি কিন্তু তোর অসুস্থতা তোয়াক্কা করবো না নাফিসা। ঠাস করে একটা চর লাগিয়ে দিব। ভদ্রমহিলাকে নিজের কথা সম্পূর্ণ করতে না দিয়ে আকবর সাহেব গম্ভীর গলায় ওনাকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, মুখের ভাষা সংযত করুন। আমি কিছু বলছি না জন্য এমনটা ভাববেন না যে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা আমি বুঝতে পারছি না। নাফিসা যেমনই হোক না কেন, তবে আমি এটা খুব ভালো করে জানি যে ও এতটা বোকা নয় যে অন্যকে ফাঁসানোর জন্য নিজের জীবন হুমকির মুখে দাঁড় করাবে। তার মানে তুমি কি বলতে চাইছো আমি তোমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি? এই প্রসঙ্গে আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাইছি না। আপনার কথায় কখনো কোনো যুক্তি থাকে না, আর আমি আপনার মতন ঝগড়ায় পারদর্শীও না। আমি কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত কথা বাড়াতে চাই না। আমি দু চারটে কথা যে বলা সেটা আমার ভাইয়ের সাথেই সারবো, তারপর বলবো সোহানের সাথে। সোহানের সাথে কি কথা বলবে? ও চাই না তোমার মেয়েকে। সব তো আর ওর ইচ্ছে মতন হবে না, তাই না? বিয়েটাকে আপনি কিংবা আপনার ছেলে ছেলে খেলা ভাবলেই তো হবে না। আমার মেয়ে নিরাপরাধী নয়। ও যে কত বড় পাপী সেটা আমিও প্রত্যেক পদে পদে ওকে বুঝিয়েছি, কিন্তু তার মানে আপনি এটা প্রমাণ করতে পারেন না আপনার ছেলে নিরপরাধ। আমি আপনার সাথে কোনো কথাই বাড়াতে চাই না। দয়া করে আমাকে রাগাবেন না। আপনি খুব ভালো করেই জানেন আমি আকবর কখনো অনৈতিক কোনো কথা বলি না, সেটা হোক আমার মেয়ে কিংবা পরের ছেলে। নিপা আরও কিছু বলে উঠতে ধরল, তবে তার আগেই হিমেল আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি কি কিছু বলতে পারি? আকবর সাহেব মাথা নাড়িয়ে হিমেলের কথা সম্মতি জানিয়ে বললেন, নিশ্চয়ই বাবা, বলো। বাবা, আপনার মনে নেই কিছুদিন আগে এলাকায় চোরের উপদ্রব বেশি হয়েছিল? আকবর সাহেব একটু ভেবে বললেন, হ্যাঁ, হয়েছিল তো। তো আপনার এটা মনে নেই? তারপর আমি, নাফিস, আপনি মিলে বাড়ির সামনে একটা সিসি ক্যামেরা লাগালাম। আমার কাছে ফুটেজটা আছে। ওটা দেখলে তো সব ক্লিয়ার হয়ে যায়, তাই না? নাফিসের কথা মতোই ভদ্র মহিলা ওকে ঘাড় ধাক্কা দিয়ে নাকি একদম উঠোনে ফেলেছিল। তাহলে তো সবটা স্পষ্টই দেখা যাবে। হিমেলের কথাটা শুনে মারুফা কিছু বলে উঠতে ধরলে হিমেল সেটা বুঝতে পারল। তড়িঘড়ি করে ওনাকে থামিয়ে দিয়ে বলে উঠল, মা, আগে আর ঝগড়াঝাটি কিছুর দরকার নেই। আগে আমরা ফুটেজটা দেখি। কি বলেন নাফিসা? নাফিসা কেঁদে উঠে বলল, হ্যাঁ, আপনি ফুটেজটাই দেখান। এই মহিলা আমাকে চড় মারার জন্য হাতও তুলেছিল। আমি সত্যি বলছি ভাইয়া, উনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তুমি যেহেতু এতটা নিশ্চিত, তা আমি তোমার কথা বিশ্বাস করলাম। তাহলে বাবা, এখানে আর অত সব ফুটেজ দেখে সময় নষ্ট করার দরকার নেই। আমার এক বন্ধু পুলিশে জব করে। আমি সরাসরি ওর কাছে ফুটেজটা পাঠিয়ে দিয়ে বলি যেন বন্ধু নির্যাতনের কেস করে দেয়। হিমেল এবারে নিপার দিকে এগিয়ে বলল, বড় আম্মু বলে ডাকার ইচ্ছে আপনাকে নেই। যাই হোক, তেমন কিছু হবে না আপনার সাথে। শুধু পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। এমনও হতে পারে
বিদেশ থেকে হয়তো আপনার ছেলেকেও আনার ব্যবস্থা করা হবে। আপনার মেয়ের জামাই সরকারি চাকরি করে না, কেসটা ওনার নামও অন্তর্ভুক্ত করব। তারপরে দেখবেন ওনার চাকরিতে কত সমস্যা হয়। আমি হিমেল যখন একবার এই ব্যাপারটাতে নেমেছে তখন আপনাদেরকে একদম খোল খাইয়ে ছাড়ব। কথাটা মাথায় রাখবেন। আমার মাথা অত্যন্ত গরম করে দিয়েছেন আপনি। ভয় নীলবর্ণ ধারণ করলো নিপার মুখটা। এই ফুটেজের কথাটা তো তিনি জানতেন না। কবে এসব করলো এরা? ওনার মুখের ভয় আর আতঙ্ক দেখে সবার কাছেই যেন সবকিছু স্পষ্ট হয়ে উঠল। এক কোনায় দাঁড়িয়ে নয়নতারা আর নাফিস ঠোঁট টিপে শুধু হাসছে, আর মারুফা শুধু অবুঝের মতো এদিকে ওদিকে তাকাচ্ছে। কিছু বুঝতে পারছেন না তিনি। ওনার মতন একই অবস্থা সুপ্তিরও, তবে সুপ্তি আজ নিজের মুখটা বন্ধ রেখেছে। এদিকে নাফিসা যখন বুঝলো পুরো সমর্থন ওর পক্ষে, তখন নিজেই নিপাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এখনও স্বীকার করবেন না? প্রমাণ আছে কিন্তু আমাদের কাছে। আমি সত্যি বলছি, যদি আপনাদের নামে কেস না করেছি তবে আমার নামও নাফিসা না। নিপা এবারে একটু নরম গলায় নাফিসাকে উদ্দেশ্য করে বলল, বল তোরও ছিল, বল কিছু আমারও ছিল, যাই হোক সেসব কথা বাদ দে, চল বাড়ি চল। নাফিসা ঝাঁঝালো গলায় বলল, যাব না। একবার যখন বলেছি যে কেস করব, তখন কেস করবই। আপনি এতটাই ভয়ঙ্কর একজন মহিলা, সে এখন অবধি আপনি স্বীকার করেননি নিজের মুখে যে আপনি মিথ্যা বলেছেন এতটা সময় যাবৎ। নিপা বুঝলো আবহাওয়া খারাপ। সরাসরি এবার আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, আকবর, তুমি কি চাইবে এই বুড়ো বয়সে আমাদের এইসব পুলিশি কারবারে জড়াতে? তোমার বড় ভাই ভাবিকে পুলিশ ধরে নিয়ে যাবে, সেসব দেখতে তোমার ভালো লাগবে? আকবর সাহেব ভ্রুকুচকে বললেন, কেন ভাবি? আপনি তো বললেন আপনি কোনো অপরাধ করেননি, তাহলে পুলিশ আপনাকে ধরবে কেন? নিপা মিনমিনে গলায় বলল, ভুল হয়ে গিয়েছিল, জানোই তো, রাগের মাথায় মানুষ কত কিছু করে ফেলে। বাদ দাও না সেসব কথা, নিজেদের মাঝে এত ঝামেলা করে কি লাভ? তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি নাফিসাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন, ওর ওপর মানসিক নির্যাতন করেছেন, দিনের পর দিন গায়ে হাত তোলারও চেষ্টা করেছেন। স্বীকার করুন, তবে তো ক্ষমা করার কথা ভাববো। আকবর সাহেবের কথার প্রেক্ষিতে নিপা বুঝলেন যে ওনার স্বীকার না করে আর কোনো লাভ নেই। কেননা এখন উনি যদি এই কাজটা না করেন তবে পরে পরিবারের সবার কাছেই বেশ ভালোই ঝাড়ি খাবেন। কেননা উনি যে নাফিসাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এই কথাটা না জানে ওনার স্বামী, আর না জানে ওনার ছেলে মেয়ে। আচ্ছা নাও, স্বীকার করলাম আমি করেছি এই কাজগুলো, এবারে তো ভুলে যাও। নাফিস আর হিমেল শব্দ করে হেসে উঠল। ওদের হাসিটা ঠিক সহ্য হলো না নিপার, যেন গায়ে আগুন ধরিয়ে দিল। নিপা সেখানে অপমানের চোটে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। অনহন করে বাড়ি থেকে বের হয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। উনি সেখান থেকে চলে যেতে মারুফা অবুজের ন্যায় হিমেলকে উদ্দেশ্য করে বললেন, বাবা, এসব কবে লাগালে ঘরে? ক্যামেরা কই? আমি তো কিছু জানতাম না। হিমেল এবারে আফসোসের সুরে বলল, আপনি বড্ড সাদা সিধে মা। আপনি এত ভালো মনের জন্য তারও এমন হয়েছে। লাগানিতে কোনো সিসি ক্যামেরা? আমার এমনি ভয় দেখালাম আর উনি ভয় পেয়ে গেলেন। এসব সিনেমা দেখে শেখা বুদ্ধি। তবে একটু হলেই তো আপনি আমার বুদ্ধির 12টা বাজিয়ে দিচ্ছিলেন। বিষয়ে মারুফার মুখ হাঁ হয়ে গেল। এই জন্য উনি খুঁজে পাচ্ছেন না যে বাড়িতে কবে ক্যামেরা লাগানো হয়েছে। তবে সে যাই হোক, ওনার জামাইয়ের যে বুদ্ধি, সব সমস্যার সমাধানটা তো হলো। হাসপাতালের বেডে শুয়ে আছে নয়নতারা, ওর পাশে দাঁড়িয়ে আছে হিমেল। হিমেলের কোলে দুটো ছোট্ট প্রাণ। কেবনে তখন আরও অনেকেই আছে, নয়নতারার পরিবার, হিমেলের পরিবার, আরও কিছু আত্মীয় স্বজন আছে, আরও কিছু আত্মীয় স্বজন আসবে। তবে কে আছে, কে এলো গেল সেদিকে খেয়াল নেই হিমেলের। সে শুধু দেখে যাচ্ছে কোলে থাকা ফুটফুটে দুটো চেহারা। একে একে আবারও দুজনের কপালে আলতো করে চুমু খেয়ে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, ভেবেছিলাম শুধু কাজলকে পাবো, এখন তো দেখছি আমার খুশি বাড়াতে আমার একটা আব্বু চলে এসছে। আমার কিয়ামও এসে গেছে। আমাকে না জানিয়ে নিজে একা একাই দুজনের নাম ঠিক করে ফেললো। আমাকে একজনের নাম অন্তত রাখতে দাও। সে তুমি তোমার মতন করে অন্য নাম রেখে দিও তারা, তবে আমি ওদেরকে এই দুটো নামেই ডাকবো। নয়নতারা আর কিছু বলল না। হিমেল যে নাম রাখতে চায় রাখুক, যে নামে ডেকে সন্তুষ্ট হতে চায় হোক। মানুষটার মুখের হাসিটুকুই নয়নতারা যেন সন্তুষ্ট। দূরে দাঁড়ানো রোমানা ভাবল হিমেলের বোধহয় দুজনকে একসঙ্গে কোলে নিয়ে থাকতে একটু হলেও অসুবিধা হচ্ছে। তাই এগিয়ে এসে হিমেলকে উদ্দেশ্য করে বলল, একজনকে আমায় দাও, তুমি একজনকে নিয়ে থাকো। হিমেল একবার ছেলে মেয়ের মুখের দিকে তাকালো, তারপর আবার রোমানাকে উদ্দেশ্য করে বলল, কাকে দেব? একজনকে দিলে যদি আরেকজন রাগ করে আমার উপরে? রোমানা একটু হেসে উঠে বলল, ওদের তোমার মতো এত বুদ্ধি নেই। হিমেল, একজনকে আমায় দাও, তুমি একজনকে নিয়ে রাখো। হিমেল ভাবনা চিন্তা করে ছেলেকে রোমানার হাতে দিল। রোমানা ছেলেকে কোলে নিতেই হিমেলের ফুপু বলে উঠল,
ছেলে কালো হয়েছে জন্য কি দিয়ে দিলি নাকি হিমেল? মেয়ে ফর্সা সুন্দর এজন্য বেশি আদর? ভদ্রমহিলার কথাটা শুনে মুহূর্তের মাঝেই নয়নতারার মুখটা কেমন যেন শুকিয়ে গেল। নয়নতারা জানে হিমেল এমন মানুষই না যে ছেলে মেয়ের মাঝে কালো ফর্সা নিয়ে বৈষম্য করবে। তবে হঠাৎ করে এই একটা কথা বললেন কেন উনি? হিমেলেরই বা কেন ছেলেকে দিয়ে দিল? খুব তাড়াতাড়ি নয়নতারার সেই সকল প্রশ্নের উত্তর দিয়েই হিমেল এক প্রকার খেকিয়ে উঠে নিজের ফুপুকে উদ্দেশ্য করে বলল, আমার ছেলে মেয়ে দুজনই মাসাল্লাহ অনেক সুন্দর ফুপি। অন্তত আপনার থেকে দেখতে অনেক বেশি সুন্দর। যেহেতু আপনাকে সহ্য করে নিয়েছে, সেখানে আমার নিজের ছেলেকে সহ্য করতে পারবো না ভাবলেন কি করে? ভদ্রমহিলা বুক ভেঙচিয়ে বললেন, তুই বড্ড বেয়াদবি কথা বলিস হিমেল। বড়দেরকে কি সম্মান করতে হয় সেটা জানিস না? ঠিক যেমন আপনি জানেন না একটা খুশির মুহূর্তে কখন কি কথা বলতে হয়। আমি কি আপনার ছেলে পাননি যে মেয়ে হয়েছে জন্য রেগে মেয়েকে তাকে একবার কোলে অবধি নেব না, বউয়ের সাথে বাজে ব্যবহার করব। আর তাছাড়া ছেলে মেয়ে দুজনকে নিয়ে আমি বাড়ি ফিরবো। এমন না একজনকে হাসপাতালে ফেলে রেখে যাব। অযথা এসব বাজে বাজে কথা বলবেন না, সহ্য হয় না আমার। ভদ্রমহিলার মুখ বন্ধ হয়ে গেল এবারে। এত মানুষের সামনে আর অপমানিত হওয়ার ইচ্ছে রইল না। কাজলকে নিয়ে হিমেল কেবিনের নয়নতারার পাশে বসে থাকলো। রোমানা কিয়ানকে কোলে নিয়ে বাইরে গেল। কেবিনের মাঝে মনে হলো বাচ্চাটা ঘুমাতে সমস্যা হবে। করিডরে রোমানা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। একটু পরে হাসান এলো। হাসান আসতে পারেনি দুপুর থেকে, এই প্রথম এলো। এসে আগে কিয়ানের মুখটা দেখলো। রোমানা হাসানের কোলে দিতে চাইলে হাসান আপত্তি জানিয়ে বলল, না, আমি নিতে পারবো না, যদি পড়ে যায়। রোমানা ভ্রুকুচকে বলল, হিমেল তো খুব সুন্দর করে নিল, তুমি পারবে না কেন? আরে হিমেল সব বিষয়ে পারদর্শী, আমি ওর মতন না। তবে ছেলেটা কিন্তু খুব মিষ্টি হয়েছে দেখতে, গায়ের রং পেয়েছে মায়ের, আর চেহারা পেয়েছে বাবার। রোমানা একবার কিয়ানের তুলতুলে গালের সাথে নিজের গাল ঠেকিয়ে আদুরি গলায় বলল, ঠিক বলেছ, ভীষণ মিষ্টি দেখতে। আমারও যেন এমন একটা ছেলে হয়। তবে আমাদের ছেলের নাম আমি রাখবো, তোমাকে রাখতে দেব না। হাসান আলতো হেসে বলল, ঠিক আছে, তুমি রেখো। নয়নতারাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। আজ কাজল আর কিয়ানের আকিকার অনুষ্ঠান, তাই অনেকেই দাওয়াত দেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানের তদারকির দায়িত্বে নয়নতারা নেই। শরীর খারাপের জন্য তো নয়নতারা ঠিকমতো নিজের ছেলে মেয়েদেরই খেয়াল রাখতে পারছে না। বাড়ি আসার পর থেকে হিমেল, মমতা বেগম আর রুমানা এই তিনজন মিলেই বাচ্চার খেয়াল রাখছে। একই তো নয়নতারার শরীর খারাপ, নিজে থেকে উঠতেই পারে না। তার উপরে আবার হিমেলের কড়া শাসন। নয়নতারা একটু উঠতে চাইলেও হিমেল উঠতে দেয় না। এই যে এখন বাড়িতে এত মানুষের, অথচ হিমেল নয়নতারাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যেন ঘর থেকে বের না হয়। বিছানা থেকে নামা তো দূর, উঠে যেন না বসে, শুয়েই যেন থাকে। তবে নয়নতারা ভীষণ অস্বস্তি হচ্ছে। কি ভাববে শ্বশুরবাড়ির মানুষজন? ওরা কি বুঝবে যে নয়নতারার শরীর খারাপ? তবে হিমেলের জন্য বের হতেও পারছে না ঘর থেকে। এদিকে বাইরে থেকে এত লোকজনের কথাবার্তা, এত চেঁচামেচি শুনে নয়নতারা এক পর্যায়ে আর কোনো মতেই ঘরে থাকতে পারলো না। ভাবলে যা হয় হবে, একবার অন্তত বাইরে বেরিয়ে সবার সাথে দেখা করতে যাওয়া উচিত। হিমেল নয়নতারাকে তো ঘর থেকে বের হতেই দেয়নি, আবার কাউকে ওর ঘরে ঢুকতেও দেয়নি। নয়নতারা নিজের ঘর থেকে বেরিয়ে আস্তে ধীরে হাঁটতে হাঁটতে গেল বসার ঘরে। বসার ঘরে তখন মানুষজন দিয়ে ভরা। নয়নতারা দেখলো ওর বাড়ির লোকজন চলে এসেছে। এমনকি অবাক করার বিষয় হলো নাফিসা আর সোহানও এসেছে। নিজের পরিবারের সবাইকে দেখে নয়নতারার মুখে হাসি ফুটলো। সব থেকে বেশি আনন্দ লাগলো আকবর সাহেবকে দেখে। বাবা, কখন এসেছো তোমরা? ঘরে যাওনি কেন? নয়নতারার কণ্ঠ পেতেই সবার মনোযোগ এবার ওর উপরেই পড়লো। হিমেল তখন পাশেই দাঁড়িয়ে আছে। নয়নতারাকে দেখে বলল, আমি জানতাম একবার যদি তুমি বাবাদের কণ্ঠ পাও তবে উঠে আসবে। এখনই সেজন্য আমি তোমাকে ডাকতে চাচ্ছিলাম না। নয়নতারা মৃদু রাগী গলায় বলল, এভাবে কেউ ঘরবন্দি করে রাখে হিমেল? বাড়িতে এত মানুষজন এসেছে, সবাই কি ভাববে? এরপর তো সবাই বউয়েরই দোষ দেবে, কিন্তু কেউ তো আর বুঝবে না ওদের ছেলেই এমন ঘাটতেরা। হিমেল বেশ গাছাড়া ভাব নিয়ে বলল, সবাই জানে আমি ঘাটতেরা, তবে তোমাকে কেউ কিছু বলতে পারবে না। আর কেউ কিছু বলতে এলে ঘাটতেরামো কাকে বলে দেখিয়ে দেব। নয়নতারা বিরক্তিকর গলায় বলল, সবসময় এত ঝগড়া করবে না তো মেয়েদের মতো। তুমি যতটা অন্যের গায়ে পড়ে ঝগড়া করো না, আমি মেয়ে হয়েও ততটা ঝগড়া করি না। একদম আমার ছেলে মেয়েকে নিজের মতো বানাবে না বলে দিলাম। শান্ত বানাবো ওদের আমি, তোমার মতো এমন রকচটা বানাবো না। হিমেল এবারও গাছাড়া ভাব নিয়ে বলল, বানিও তুমি, তোমার ছেলেকে তোমার মতন শান্ত, আমি আমার মেয়েকে আমার মতনই বানাবো। সোফায় বসা নাফিস এবারে হিমেলকে খোঁচা দিয়ে বলল, যাই বলো আর তাই বলো হিমেল, তুমি কিন্তু আসলেই বৈষম্য করছো তোমার ছেলে মেয়ের মাঝে। আমরা সবাই বেশ ভালোভাবে বুঝতে পারছি যে তুমি কিয়ামের থেকে বেশি কাজলকে ভালোবাসো।
নাফিসের দেয়া অপবাদ হিমেল সম্পূর্ণ অস্বীকার করে বলল, মোটেও না। আমার ছেলে মেয়ে দুজনেই আমার কাছে ভীষণ আদরের। আসলে কাজলকে নিয়ে আমি বেশ ভেবেছি। আমার মন বলছিল যে আমার মেয়ে হবে, সেজন্য একটু আর কি মানে ইয়ে হয়ে যায়। হিমেল কথাটা বলতেই সবাই হেসে ওঠে। একটু পরে রুমানা আর মমতা বেগম বাচ্চাদের নিয়ে এলেন সেখানে। ওরা দুজনেই রুমানার ঘরেই ছিল। কান্নাকাটি করলে নয়নতারা হয়তো সমস্যা হবে, তাই রুমানা নিজের ঘরেই রেখেছিল। যখন খাওয়ানোর প্রয়োজন হয় তখন নয়নতারার কাছে নিয়ে গিয়ে খাইয়ে আবার নিজের ঘরে এনে ঘুম পাড়িয়ে দেয়। মারুফা উঠে গিয়ে আগে নাতি নাতনিকে দেখে একটু মন ভরে দোয়া করলেন। নাফিসাও উঠে গেল। শক্তির কোলে থাকা ওর মেয়েকে নাফিসের কোলে দিয়ে নিজেও উঠে গেল বাচ্চাদের দেখতে। শক্তি আরও কয়েক মাস আগেই মেয়ে হয়েছে। ভিড়ের মধ্যে থেকে হিমেল গিয়ে কিয়ানকে নিজের কোলে নিল। ছেলেকে নিয়ে গিয়ে তারপরে আকবর সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা, আপনি ওকে কোলে নিন। আকবর সাহেব হাত বাড়িয়ে নাতিকে কোলে তুলে নিতে নিতেই হিমেল আবারও বলল, খুব ভালো করে একটু দোয়া করে দিন তো বাবা, যেন আমার ছেলেটা একদম আপনার মতন হয়। আমার মা বলে জন্মের পর বাচ্চাকে প্রথম চেয়ে করে নেয়, বাচ্চা নাকি তারই গুণ পায়। সেজন্যই কিন্তু আমি ওকে আপনার কোলে আগে দিয়েছিলাম। আমি নিয়ে নিই। ভালো করে দোয়া করে দিন যেন আপনার মতন হয়। আকবর সাহেব মন ভরে নাতির জন্য দোয়া করে দিয়ে বললেন, ওদের জন্য তো সারা জীবন আমার দোয়া থাকবেই বাবা। তবে আমি চাই আমার নাতি নাতনি দুজনেই যেন তার বাবা মায়ের সম্মিলিত গুণ পায়। আকবর সাহেব কথাটা বলতেই নয়নতারার প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কাজলকে আগে কে কোলে নিয়েছিল? হিমেল এক হাতে মাথা চুলকে বলল, আমি নিয়েছিলাম, কারণ ওকে আমার মতন বানাবো। মোটেও না। আমার মেয়েকে তোমার মতো ঘাড় তেরা বানাবে না তুমি। মেয়েদের এত তেরামো করতে নেই। মেয়েরা হবে শান্তশিষ্ট, কোমল। যেন সবাই ওকে খোঁচাতে পারে, তাই তো? আর ও চুপচাপ সহ্য করে যাবে যেমনটা তুমি করতে। ভুলেও আমি আমার মেয়ের সাথে এমনটা হতে দেবো না। তারা যে ওকে অপমান করতে আসবে, খোঁচাতে আসবে, সে উচিত জবাব পেয়ে যাবে ওর থেকে। কারো সাহসী হবে না আমার মেয়ের সাথে গলা উঁচু করে কথা বলার। ও তার উচিত জবাব দিয়ে ছাড়বে। আমার মেয়েকে আমি এমনভাবে মানুষ করে তুলবো যে আমাদের অনুপস্থিতিতে ও যেন কখনোই দুর্বল না হয়ে পড়ে। নয়নতারা অসহায় দৃষ্টিতে তাকালো হিমেলের দিকে। তবে হিমেল সেদিকে খুব একটা পাত্তা দিল না। নয়নতারা বুঝলো হিমেল মেয়েকে ঘাড়তারা বানিয়ে ছাড়বে। নয়নতারা আর ঘরে গেল না। বলা যায় হিমেল হাজার জোর করেও ওকে আর ঘরে বিশ্রাম নিতে পাঠাতে পারলো না। পুরো পরিবার যেখানে বাইরে, নয়নতারা একা একা ঘরে থাকতে পারে নাকি? এদিকে নয়নতারা নিজেদের বাচ্চাদের যেন কাছেই পাচ্ছে না। একের পর এক সবাই কোলে নিচ্ছে, মায়ের কাছে দিচ্ছেই না বাচ্চাদের। ওই যখন খাওয়ার জন্য কান্না করছে তখনই যা একটু নয়নতারা নিজের ছেলে মেয়েদের দেখা পাচ্ছে। যমজ বাচ্চা হওয়ার পর তো নয়নতারা একটু চিন্তাতেই পড়ে গিয়েছিল যে একা একা কী করে সামলাবে, আদৌ সামলাতে পারবে তো? এখন তো মনে হচ্ছে নয়নতারা ওদের দেখাই পাবে না, কোনো সমস্যাই হবে না সামলাতে। অনেক মানুষ আছে নয়নতারাকে সাহায্য করার জন্য। নাফিসা এলো কাজলকে কোলে নিয়ে। নয়নতারা পাশে বসে কাজলকে নয়নতারার কোলে দিল। কাঁদছিল কাজল, মায়ের কোলে যেতেই চুপ করে গেল। নাফিসা কিঞ্চিত বিস্ময়ের সমেত বলল, আমি তো ভাবলাম ক্ষুধা লেগেছে, এ তো দেখছি মায়ের কোলে যেতেই চুপ। আমি কি মেরেছিলাম নাকি? নয়নতারা আলতো হেসে বলল, আমার মেয়েটাই যা একটু মা ভক্ত হয়েছে বেশি, আমার কাছেই থাকতে চায়। তবে ছেলেটা আমার অতটা মা ভক্ত না। যার কোলে যায় তার কোলে গিয়েই চুপচাপ থাকে। তার মানে বুঝলি নয়ন, তোর মেয়েটা আসলে ওর বাপের মতন ঘাড়তেরা হবে, আর ছেলেটা হবে তোর মতন শান্ত শিষ্ট ভদ্র। মেয়েকে যদি ভালো বানাতে চাস তবে বাপের থেকে দূরে রাখিস। নয়নতারা স্মিত হেসে বলল, মোটেও না। আমি জানি হিমেল ওকে যে শিক্ষাটা দিতে পারবে সে শিক্ষা আমি দিতে পারবো না। আমি তো ওকে শেখাবো সবসময় মানিয়ে চলতে, সবার মন জয় করে কি করে চলতে হয় সেসব। কিন্তু হিমেল ওকে শেখাবে আত্মসম্মান নিয়ে বাঁচা। হিমেল ওকে সবার আগে নিজেকে ভালোবাসতে শেখাবে। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই এই শিক্ষাটা দেয়া উচিত সব বাবা মায়ের। একটু দমে গেল নাফিসা। এই প্রসঙ্গে আর কিছু বলল না। বুঝলো নয়নতারা বোধহয় ঠিকই বলেছে। জায়গাটা এখন প্রায় ফাঁকাই আছে, অন্তত নাফিসার চেনা পরিচিত কাউকে দেখা যাচ্ছে না। এখনই কথাটা বলে নেওয়া যাক নয়নতারার সাথে। একটু ইতস্ত গলায় নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, নয়ন, একটা কথা ছিল তোর সাথে। হ্যাঁ বলো। নাফিসা ব্যাগ থেকে টাকা বের করে নয়নতারার হাতে গুজে দিয়ে বলল, আসলে জানিস তো, সোহানের কোনো চাকরি না থাকায় হাতে তেমন একটা টাকা পয়সা নেই। সবাই দেখছিলাম বাচ্চাদেরকে ভালো ভালো জিনিস দিচ্ছিল, কেউ সোনার জিনিস নয়তো অনেক বেশি টাকা। তাই সবার সামনে দিতে কেমন যেন অস্বস্তি হচ্ছিল, সেজন্য তোকেই দিলাম। এখানে 3000 টাকা আছে, তুই কিছু একটা কিনে দিস দুজনকে। হ্যাঁ, আরে
এটাই কেন দিতে হবে? ওদের তো কোনো কিছু প্রয়োজন হচ্ছে না এখন, সবই তো আছে। তুই এটা তোর কাছে রেখে দে, পরে দিস। নয়নতারা টাকাটা ফেরত দিতে চাইলে নাফিসা আপত্তি দেখিয়ে বলল, দয়া করে এটা ফেরত দিস না নয়ন, আমার খারাপ লাগবে। আমি জানি ওদের হয়তো এখন কিছু লাগবে না, আমার এই টাকাতে হয়তো তেমন কোনো প্রয়োজনও মিটবে না, তবে তাও রেখে দে। খালা হিসেবে কেমন হতে পারবো জানি না, তোর সাথে তো সম্পর্কই আমার নেই তেমন একটা, অন্তত এটা রেখে দে, ভালো লাগবে আমার। নয়নতারা আর কোনো আপত্তি করতে পারলো না, রেখে দিল টাকাটা। ও নিজেরই মনে হলো টাকাটা না নিলে বোধ হয় নাফিসার খারাপ লাগবে। আর কি দরকার এমন একটা দিনে কারণ মনে কষ্ট দেওয়ার। অনুষ্ঠান শেষে সন্ধ্যার মধ্যেই প্রায় সব মেহমান চলে গেছে। খুব বেশি মানুষজনকে তো ডাকেনি হিমেল, ওই যাদেরকে না ডাকলেই না তাদেরকেই ডেকেছিল। ওদের বাড়ি থেকে একটু দূরে এতিমখানা আছে, সেই বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল হিমেল। মমতা বেগম ডেকেছিলেন হাসানকে নিজের ঘরে। হাসান এলো, ইশারায় ছেলেকে পাশে বসতে বললেন। হাসান বসতেই মমতা বেগম একটু গুরুতর ভঙ্গিতে বললেন, হ্যাঁ রে বাবা, নয়নতারার বাড়ি থেকে বাচ্চাদেরকে কত কিছু দিল। বেআইন নাতনিকে সোনার চেইন দিল, নাতিকে 10,000 টাকা দিল, আবার নয়নতারার ভাই ভাবিও টাকা দিল, ওর বোনও নাকি শুনলাম টাকা দিয়েছে। আমাদের এদিক থেকে তো কেউই কিছু দিল না ছেলে মেয়ে দুটোকে, এটা কি উচিত হলো? দেবো না কেন? রুমানা তো কাজলের জন্য পায়েল কিনেছে, আর ছেলেকে টাকা দেবো? মমতা বেগম সন্তুষ্ট গলায় বললেন, যাক বাবা, বাঁচলাম। আমি সোনার একজোড়া কানের দুল কাজলকে দেব, আর নাতিকে আমিও টাকাই দেব। তুই একটু টাকা দিস আমায় কিছু। হিমেলকেই বলতাম টাকার কথা, তবে ওর ছেলেকে দেব, আবার ওর থেকে টাকা নিব, কেমন লাগে না ব্যাপারটা দেখতে, তাই তোর থেকে চাইলাম। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো টাকা। মমতা বেগম উচ্ছ্বসিত গলায় বললেন, তাহলে থাক, আমি আগে আমার নাতনিকে কানের দুলটা দিয়ে আসি। মমতা বেগম গেলেন নয়নতারার ঘরে। তখন ছেলে মেয়ে দুজনেই নয়নতারার কাছে, দুজনেই তখন ঘুমাচ্ছে। এই ফাঁকে নয়নতারা আর হিমেল একটু বিশ্রামই নিয়ে নিচ্ছে। মমতা বেগম কানের দুলটা নয়নতারার কাছে দিয়ে চলে আসতে ধরলে হাসান আর রুমানা এলো সেখানে। আগেই আর ঘর থেকে বের হলেন না উনি। দেখবেন যে রুমানা কি কিনেছে, আদৌ কি সোনার কিনেছে নাকি এমনি মার্কেট থেকে কম টাকার পায়েল কিনে এনে সোনার বলে চালিয়ে দিচ্ছেন। ঘুমন্ত কাজলের এক পায়ে রুমানা যত্ন করে পায়েলটা পরিয়ে দিল। তারপর কিয়ানের পাশে গিয়ে বসে আলতো করে আদর করে দিয়ে বলল, তোমায় এখন কিচ্ছু দিলাম না, তুমি বড় হও, তারপর তোমাকে একটা বাইক কিনে দেব। আর যদি আমার মেয়ে হচ্ছে তবে তোমাকে আমার জামাই বানাবো। আমার মেয়েই তো আমার সব পাবে, সেই হিসেবে তুমি সব পাবে। আপাতত কিছু দিলাম না, আমার ভালোবাসা আর দোয়া ছাড়া। বিছানায় বসা হিমেল রুমানাকে উদ্দেশ্য করে বলল। আপনার মেয়ের সাথে আমি বিয়ে দেবো সেটা কখন বললাম? রুমানা অল্প বিস্তর হেসে বলল, তুমি না দিলেও নয়নতারা ঠিক দিবে। কি নয়নতারা, দেবে না বিয়ে? ছেলে মেয়ে দুজনে একই বাড়িতে থাকবে, সমস্যা কি? নয়নতারা আলতো হেসে বলল, ঠিক আছে ভাবি, দেবো। নয়নতারার কথায় হিমেল আপত্তি জানিয়ে বলল, মোটেই না, আগে কথা দিও না তারা। যদি ওনার মেয়ে ওনার মতোই তার কাটে না হয়, যদি আমার ভাইয়ের মতো হয়, তবে বিয়ে দিতে রাজি আছে। নয়নতারা চোখ গরম করে হিমেলের দিকে তাকালো। মুহূর্তের মাঝেই হিমেল থেমে গেল, তবে মনে মনে নিজের সিদ্ধান্তে অটল রইল। ছেলেকে কোনো মতেই রোমানার মেয়ের সাথে বিয়ে দেবে না। যার যা দেওয়ার ছিল সেটা দেওয়ার শেষে ঘর থেকে বেরিয়ে গেল। হিমেল দরজা বন্ধ করে দিল, বিড়বিড় করে বলল, সবার যত আদর সব ছেলে মেয়েকে, আমার বউটাকে কেউ একটু কিছুই বললো না। কারো হুঁশই নেই যে বউ না থাকলে বাচ্চা আসতো কোত্থেকে। নয়নতারার কানে হিমেলের কথাগুলোও গেল, শুধু ঠোঁট টিপে হাসলো। হিমেল বিছানার উপরে নয়নতারার মুখোমুখি বসে একটু ইতস্ত গলাতেই বলল, তারা, আমার হাতের অবস্থা এখন খুব একটা ভালো না গো। এই যে তুমি আমি এত সুন্দর দুটো উপহার দিলে, কিন্তু তার বদলে আমি তোমায় কিছু দিতে পারলাম না এখন। তবে কথা দিচ্ছে খুব তাড়াতাড়ি দেবো। একটু আবার ছড়তে দাও আমায়, হাতটা এখন একদমই ফাঁকা। আমি তোমায় খুব সুন্দর কিছু উপহার দেবো। নয়নতারা আলতো হেসে বলল, তুমি আমার জীবনের সব থেকে বড় উপহার, তুমিই আমার অলংকার। তুমি এমন থাকলে তো আমার আর কিচ্ছু চাই না হিমেল। এখন তো আমার ছেলে মেয়েও আছে, আমার জীবন তো পরিপূর্ণ। আর কি চাই তবে? কোনো কিছুর আফসোস তো আমার নেই। হিমেল শুধু আলতো হাসলো। আজ অবধি যতবার হিমেল নয়নতারাকে বলেছে যে এখন কিছু দিতে পারবে না, হাতের অবস্থা ভালো না, পরে দিয়ে দেবে, নয়নতারা ততবারই একটা কথাই বলেছে, ওর কিচ্ছু চায় না। মেয়েটা নিজ থেকে কখনো মুখ ফুটে কোনো কিছুর আবদার করে না হিমেলের কাছে। হিমেল যদি নিজে থেকে কিছু দিতে চায়
তবুও নিতে রাজি হয় না। নয়নতারা তো আগে চাকরি করতো, তারপরেও হিমেল প্রত্যেক মাসে আলাদা করে নয়নতারাকে হাত খরচ দিত। প্রয়োজনের যা দরকার হতো সেগুলো আলাদা করে হিমেল কিনে এনে দিত। তবে মেয়েটা হাত খরচের সেই সম্পূর্ণ টাকা জমাতো, একটা টাকাও বাড়তি খরচ করে না। এই যে নিজে এত টাকা বেতন পায়, তাও খুব হিসেব করেই চলে। কোনো বাড়তি অপচয় করে না মেয়েটা। বাকি সবার জন্য 2 হাত খুলে খরচ করবে, তবে নিজের বেলাতেই খরচ করার আগে 10 বার ভাবে। হিমেলের এসব ভাবনার মাঝেই বাচ্চাদের ঘুম ভেঙে গেল। দুজনে একসাথেই কেঁদে উঠল। নয়নতারা তাড়াহুড়ো করে একজনকে কোলে নিল, আর হিমেল তাড়াহুড়ো করে আরেকজনকে কোলে নিল। দুজনেই দুজনের কান্না থামালো, দুজনেই দুজনকে সামলালো। বেশ অনেকটা সময় হিমেল কোলে নিয়ে হাঁটলো একজনকে। একটা সময় গিয়ে নয়নতারা বলে উঠল, অনেকটা রাত হলো, তুমি এখন ঘুমিয়ে পড়ো, ওকে দাও আমায়। হিমেল আপত্তি জানিয়ে বলল, মোটেই না। তুমি ভাবলে কি করে তোমাকে দুটো বাচ্চা একা সামলাতে দিয়ে আমি স্বার্থপর মতন ঘুমিয়ে পড়বো? ঘুমানোর সময় হলে দুজনে একসঙ্গে ঘুমাবো, আবার যখন ওঠার সময় হবে একসঙ্গে উঠবো। দায়িত্ব যখন দুজনের, তবে শুধু একজন কেন কষ্ট করবে সব? এমনটা তো নয় যে বড় হয়ে ছেলেমেয়েরা শুধু তোমায় মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে না। তবে আমি কষ্ট কেন কম করব? তুমি কষ্ট বেশি কেন করবে? বরাবরই যেমন হিমেলের ভাবনা চিন্তায় মুগ্ধ হয় নয়নতারা, ঠিক তেমনই আজকেও হলো। হিমেলের কথার প্রতি উত্তরে নয়নতারা আলতো হেসে বলল, ঠিক আছে, যা করার দুজনে একসাথে মিলেমিশে করব। আমাদের বাচ্চার খেয়াল আমরা দুজনে একসাথে রাখবো। অনেক কষ্ট করে হিমেল অফিস থেকে 7 দিনের মতো ছুটি নিয়েছিল। তবে 7 দিনের বেশি আর ছুটি পাওয়া সম্ভব হয়নি। এই 7টা দিন প্রাণ ভরে ছেলে মেয়ের সাথে সময় কাটিয়েছে। আজ আবার কাজে ফিরতে হলো। হিমেল বাড়ি থাকলে ছেলে মেয়েদের দেখাশোনার জন্য নয়নতারার আর কারোর সাহায্য প্রয়োজন হয় না। তবে হিমেল বাড়িতে না থাকলে নয়নতারার পক্ষে একা হাতে 2 ছেলে মেয়েকে সামলানো বেশ মুশকিলই হয়ে পড়ে। যদিও রোমানা আর মমতা বেগম সাহায্য করে, ছেলে তো বেশিরভাগ সময়ই রোমানার সাথেই থাকে। ইদানিং রোমানার মাঝেও বেশ পরিবর্তন এসেছে। রোমানা যে হঠাৎ করেই এতটা পরিবর্তন হয়ে যাবে, সেটা সবার কল্পনাতীতই ছিল। কি সুন্দর ব্যবহার করে নয়নতারার সাথে, সংসারের সব কাজ একা সামলানোরই চেষ্টা করে। রান্না বান্না, ঘর দোর গোছানো, সংসারের সমস্ত কাজ রোমানা করে। আগে থেকেই সব কাজ পারতো, তবে শুধু করতো না, কিন্তু এখন সবটাই করে। নয়নতারাকে সংসারের দিকে তেমন একটা নজর দিতে দেয় না। আবার ছেলে মেয়ে সামলাতে রোমানা নয়নতারাকে বেশ সাহায্য করে। সেই জন্য মমতা বেগম রোমানাকে রান্নাবান্না করতে দেয় না। উনি আপাতত রান্নাবান্নার দিকটা সামলান, আর রোমানা যতটা পারে নয়নতারাকে সাহায্য করে। রাতে হিমেল বাড়ি ফিরে আগে জামা কাপড়ও বদলালো না, হাত মুখও ধুলো না, আগে নিজে ছেলে মেয়েদেরকে কোলে নিল। হিমেল বেশ সুন্দরভাবে একসাথে দুজনকে কোলে নিতে পারে, বাচ্চাদেরকে সামলাতেও পারে। কান্না করলে কি সুন্দর চুপ করিয়ে দেয়। হিমেল ফেরার কিছুক্ষণ পরেই এলো কাদের আর দীপা, নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে। দীপা তো আগে থেকেই দেখে গিয়েছিল ওদের, তবে কাদের দেখেনি। কিছু কাজের দরুন শহরের বাইরে ছিল। যদিও কাজ থেকে 2-3 দিন আগেই ফিরেছে, তবে এই বাড়িতে আসার তেমন একটা সময় হয়ে ওঠেনি। তবে আজ সময় পেয়ে এসেছে বাচ্চাদেরকে দেখতে। দীপার ঠোঁট থেকে আজ হাসি সরছেই না। একবার ভাইপোকে কোলে নিচ্ছে, তো একবার ভাতিজিকে কোলে নিচ্ছে। সমানে দুজনের নরম তুলতুলে গাল দুটোতে চুমু খাচ্ছে। তবে দীপার হাসির আর একটা বড় কারণ আছে, বলা যায় সেটার প্রধান কারণ তা হলো নিজের ভাইয়ের ছেলে মেয়ে দুটোকেই নিজের মনের মতো কিছু উপহার দিতে পারছে। দীপার সাহস হয়ে ওঠেনি কাদেরকে বলবে যে হিমেলের ছেলে মেয়ে দুটোর কিছু ভালো উপহার দিতে চায়। তবে অবাক করার বিষয় হলো দীপাকে বলতেও হয়নি, কাদের নিজে জ্ঞান করেই দুজনের জন্য 2টো আংটি কেনার অনুমতি দিয়েছে। টাকা পয়সার সমস্যা দীপার সংসারে কোনোদিনই ছিল না। কাদের বেশ ভালো চাকরি করে, এছাড়া একটা ব্যবসাও আছে। সব মিলিয়ে অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো। তবে তারপরেও সাহস করে কাদেরকে বলে উঠতে পারেনি। শুধু 2টো আংটি নয়, কাদের এছাড়াও আরও বিভিন্ন জিনিসপত্র কিনেছে, যা যা বাচ্চাদের জন্য প্রয়োজনীয়। খেলনা থেকে শুরু করে জামা কাপড় অনেক কিছুই কিনেছে, এবং এগুলো সব দীপাকে সাথে নিয়ে আসার সময়ই কিনেছে। দীপা শুধু অবাক হয়ে দেখছিল মানুষটাকে তখন। দীপা জানে না কেন কাদেরের হঠাৎ করে এত পরিবর্তন হলো। শুধুই কি নিজের বোনের ঘটনার জন্য, নাকি বুঝতে পেরেছে যে দীপারও কেউ আছে সেই জন্য ঠিক হয়ে গেছে? সেটা জানে না দীপা। এখন নিজের মা বোনের সাথে তেমন একটা কথাও বলে না। ওর মা তো বাড়িতে থাকে, সেই জন্য কথা না বলে উপায় নেই। তবে হ্যাঁ, অভিমান অনেক জমে আছে। আগের মতো আর তেমন মায়ের কথায় উঠবোস করে না। মায়ের কথা শুনেই দীপার সাথে খারাপ ব্যবহারও করে না, এমনকি বোনের সাথেও যোগাযোগ নেই ওর। বোন আর লজ্জায় অপমানে এই বাড়িতে আসতে পারে না। এই কারণেই কাদেরের মা ওর উপরে বেজার হয়ে আছেন। তবে কাদের যে বদলে গেছে এটাই যথেষ্ট। এমন নয় যে এখনো দীপার সাথে রাগারাগি করে না, করে। এখনো দীপার সাথে রাগারাগি, প্রায়ই ঝগড়াঝাটিও হয়। তবে ওই যে কাদেরের একটা স্বভাব ভীষণ ভালো, নিজের আগে এসে ক্ষমা চাইতেও
দ্বিধাবোধ করে না। কাদের একটা কথা সব সময় বলে, যে ঝামেলা হয়েছে সেটা আবার মিটিয়ে নেওয়াই ভালো, অন্তত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হলো। সেখানে যে আগে কথা বলুক না কেন, অপরজন ফিরিয়ে না দিলেই হলো। এই তো দুজনের বোঝাপড়াতেই সংসারটা বেশ এগোচ্ছে। ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে চেয়ারের উপরে ধপ করে বসে পড়ল রুমানা। হাসান আছে ওর সাথে, তবে হাসান কেন যেন রুমানাকে সান্ত্বনা দিতে পারলো না। একবার জিজ্ঞাসা করলো না কি হলো, কেননা কারণটা তো হাসানের কাছে অজানা নয়। আর তাছাড়া এই মুহূর্তে কি বলে রুমানাকে সান্ত্বনা দেবে সেই ভাষা হাসানের জানা নেই। হাসানের তো মনে হচ্ছে ওর নিজেরই একটু সান্ত্বনার প্রয়োজন ছিল। হাসানের এসব ভাবনার মাঝেই ওর কানে রুমানার কান্নার আওয়াজ ভেসে এলো। মুহূর্তের মাঝেই ধ্যান ভাঙলো হাসানের। হাসান নিজেকেই নিজে বোঝালো ওকে এই মুহূর্তে শক্ত থাকতেই হবে। নিজের জন্য না হলেও রুমানাকে সামলানোর জন্য হলেও ওকে শক্ত থাকতেই হবে। হাসান তো নিজেই নিজেকে কথা দিয়েছিল জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন রুমানার হাতটা শক্ত করে ধরে থাকবে। আর এই মুহূর্তে যে রুমানার হাসানকে ভীষণ প্রয়োজন। হাসান রুমানার পাশে গিয়ে বসলো। রুমানার কাঁধে হাত রাখতেই রুমানা আরেকটু শব্দ করে কেঁদে উঠে নিজের উপরে নিজের অভিযোগ করে বলল, সবটা আমার জন্য হয়েছে হাসান। তুমি আমাকে কতবার বলেছিলে বাচ্চা নেওয়ার কথা, কিন্তু আমি সব সময় অবহেলা করেছি। আমি কখনো বুঝতেই পারিনি যে একটা ছোট্ট বাচ্চার জীবনে কত মূল্যবান একটা সম্পদ হয়, নিজের একটা অংশ দরকার হয়। আর দেখো, আমি অবহেলা করতে করতে আজ আল্লাহর আমার উপর এতটাই অখুশি যে আমার থেকে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাটাই উনি কেড়ে নিয়েছেন। হাসান এক হাতে রুমানাকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, এমন কিছু না রুমানা, সবসময় একটা কথা মাথায় রাখবে, আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন। আর তাছাড়া ডাক্তার তো আমাদের বলেছে বাচ্চার সম্ভাবনা আছে, এই কি সম্ভাবনাটা একটু কম। উনি তো আর নিশ্চিত হয়ে জোর গলায় দাবি করে বলেননি যে আমরা কখনো বাবা মা হতে পারবো না, তাই না? সবটাই আমাদের ভাগ্য। যদি আমাদের ভাগ্যের লেখা থাকে আমরা মা বাবার ডাক শুনবো, তবে নিশ্চয়ই শুনবো। আমি জানি হাসান, এটা কখনো সম্ভব না। আমি কোনোদিনই মা ডাক শুনতে পারবো না, তবে তুমি চাইলেই কিন্তু বাবা ডাক শুনতে পারো। আচ্ছা হাসান, তুমিও তো তার মানে কিছুদিন পর বদলে যাবে, তাই না? খুদ তো আমার মধ্যে আছে। কি আজে বাজে কথা বলছো, চুপ করো। না না, আমি একদম ঠিক কথা বলেছি হাসান। আমাদের সম্পর্কটা তো এমনিতেই দুর্বল হয়ে গিয়েছিল মাঝে। আমি তো তোমার থেকে একটা শেষ সুযোগ চেয়ে নিয়েছিলাম, কিন্তু এটা তো আমার ভুল, এটা তো আমার খুঁত। তার মানে আমি আর সুযোগ পাবো না, তাই না হাসান? তোমার কাছে তো সুযোগ আছে নিজের জীবনটা সুন্দর করে সাজানোর। তার মানে তুমি নিশ্চয়ই সেটাই করবে, নিশ্চয়ই আমাকে ছেড়ে দিবে। রুমানা কথাগুলো বলে কেমন যেন পাগলের মতো কাঁদতে লাগলো। হাসান রুমানারকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এমনটা কখনই হবে না রুমানা, তোমাকে আমি ভালোবাসি। ভাগ্যে বিশ্বাস রাখো রুমানা, আমার জীবনটা আমি তোমার সাথে সাজিয়েছি। বাইরে আজ বেশ ভালোই রোদ উঠেছে। শুক্রবারের দিন হওয়ায় হিমেলও বাড়িতেই আছে। ছাদে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে গোসল করালো নয়নতারা আর মমতা বেগম মিলে। গোসলের সময় যখন বাচ্চারা কাঁদলো তখন হিমেল ভীষণ বিরক্ত হলো, কিন্তু মুহূর্তের জন্য বুঝদার হিমেলও অবুঝের মতো আচরণ করলো। মমতা বেগম আর নয়নতারার উপরে একটু রেগেও গেল। গোসল শেষে নিজেই ঘরে এনে একে একে বাচ্চাদের জামা কাপড় পরিয়ে দিল। একটু পরে নয়নতারা ঘরে আসতেই হিমেল ওর দিকে তাকিয়ে বলল, দেখেছো তারা, আমার ছেলে মেয়ে দুজনেই ভালো। আমি জামা পরালাম, একটুও তো কাটলো না। নিশ্চয়ই তোমরা দুজনে কিছু করেছিলে জন্য কাঁদছিল। নয়নতারা মৃদু রাগী গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, একদম আমার রাগ করবে না হিমেল। আমি শখ করে তোমার ছেলে মেয়েদেরকে কাঁদাইনি। গোসল করতে নিলে বাচ্চারা কাঁদবে, এটাই তো নর্মাল। অবুঝের মতো কথা বলবে না তো একদমই। হিমেল দমে গেল। এবার বুঝলো নয়নতারাকে খেপিয়ে লাভ নেই। হিমেল আবার ও নিজের কাজে মনোযোগ দিল। হঠাৎ করে এই বাচ্চারা কেঁদে উঠলো। হিমেল একজনকে কোলে নেয় তো অন্যজন কান্না করে, একে আবার কোলে নেয় তো দ্বিতীয়জন আবার কান্না করে। হিমেলের একার পক্ষে দুজনকে একসাথে থামানো সম্ভব হচ্ছে না। এদিকে খেয়াল করলো নয়নতারা ঘরেই আছে, তবে পাত্তা দিচ্ছে না বাচ্চাদের কান্নার আওয়াজে। ওর কথাতে বোধ হয় রেগে গেল। হিমেল এইবার মিনমিনে গলায় নয়নতারাকে ডাকলো। তারা নয়নতারা খেকিয়ে উঠে বলল, কি হয়েছে? কাঁদছে তো ওরা, কিছু করো। কেন তুমি থামাও। আমি তো তোমার ছেলে মেয়েদেরকে বিরক্ত করি, তোমার কাছে থাকলে তো ওরা কান্নাই করে না। তোমার কাছে তো কান্না করেই না, আর আমার কাছে থাকলে খালি কান্নাই করে। তবে এখন কাছে কেন? থামাও না, থামাও। হিমেল অসহায় গলায় বলল, ওটা তো এমনি মজা করে বলেছিলাম, আমি পারছি না তো। না পারলেও পারতে হবে। তুমি তো ওদের আসল বাবা, তাই না? আর আমি তো ওদের সৎ মা, ওদেরকে কাঁদাচ্ছিলাম না আমি? হিমেল অপরাধী গলায় বলল, ভুল হয়ে গেছে তারা, আর এমন কোনোদিনও করবো না।
এবারে দয়া করো, ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি আমি। মনে থাকে যেন। কথাটা বলে নয়নতারা এসে একজনকে কোলে নিল, অন্যজনকে হিমেল থামালো, দুজনে দুজনকে সামলালো। হিমেল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে প্রতিজ্ঞা করলো এমন ভুল আর জীবনে করবে না। নয়নতারা দুজনকে একলা সামলাতে পারে না জন্যই রুমানা কিয়ানকে নিয়ে এসেছিল নিজের ঘরে। সেখানেই ঘুমিয়ে পড়েছে ছেলেটা। হিমেল বাড়ি ফিরে একবার দেখে গেছে ছেলেকে, ঘুমিয়েছে জন্য আর বিরক্ত করেনি। রাতে ঘুমানোর আগে নয়নতারা রুমানার ঘরে এলো কিয়ানকে নিয়ে যেতে। নয়নতারা ছেলেকে কোলে তুলতে ধরলে রুমানা ওকে থামিয়ে ইতস্ত গলায় বলল, একটা কথা বলি তোমায় নয়নতারা। হ্যাঁ ভাবি বলুন। বলছিলাম যে কিয়াম তো ঘুমিয়ে গেছে আর ও আমার কাছে ভালোই থাকে, তেমন একটা সমস্যা করবে না। তবে তো বলেছিলাম যে ও আজ রাতটা আমার কাছে থাকুক, কোনো সমস্যা হলে আমি তোমায় দিয়ে দিব। রুমানার কথাটা শুনে নয়নতারা সন্দিহান গলায় বলল, কিন্তু ভাবি ও কি থাকবে? আবার রাতে কতবার ঘুম থেকে উঠে কান্নাকাটি করে। আপনার ভাইয়ার ঘুমের সমস্যা হবে তো। রুমানা তাড়াহুড়ো করে বলল, না না, আমাদের কোনো সমস্যা হবে না। তবে হিমেল মনে হয় রেগে যাবে, তাই না? আরে না ভাবি, ও রেগে যাবে কেন? আচ্ছা ঠিক আছে, কি আমি থাকা আপনার কাছে? কোনো সমস্যা হলে আমায় ডেকে দিবেন। নয়তো আমার ঘরে চলে যাবেন, দরজা খোলা থাকবে। রুমানা উচ্ছ্বাসিত গলায় বলে, ঠিক আছে, চিন্তা করো না, কোনো সমস্যা হবে না। নয়নতারা চলে যেতে নিয়ে থেমে গেল। দরজার কাছে থেকে ঘুরে এসে রুমানাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করবেন না ভাবি, আপনার কোল আলো করে কেউ না কেউ নিশ্চয়ই আসবে। আপনি খুব ভালো একজন মা হবেন। রুমানা নয়নতারার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, সেই ভাগ্য বোধহয় আমার হবে না কোনোদিন নয়নতারা। একটা সময় ছিল যখন আমি বাচ্চার প্রতি প্রচণ্ড অনীহা প্রকাশ করেছি, হয়তো সেই জন্যই আর কখনোই একটা ছোট্ট বাচ্চা পাবো না। হয়তো কখন আর মা ডাকটা শোনাই হবে না আমার। নয়নতারার খারাপ লাগলো রুমানার কথাটা শুনে, তবে সেসব প্রকাশ করলো না। কেননা এখন রুমানাকে ভরসা দিতে হবে, সাহস জোগাতে হবে। নয়নতারা রুমানাকে ভরসা দিয়ে বলল, নিশ্চয়ই শুনবেন, আল্লাহ চাইলে সব সম্ভব। আপনি শুধু তার কাছে চাইতে থাকুন, কোনো না কোনো একদিন তিনি আপনার ইচ্ছে নিশ্চয়ই পূরণ করবেন। কথাটা বলে নয়নতারা ঘর থেকে বেরিয়ে গেল। হিমেল নয়নতারাকে একা আসতে দেখে ভ্রুকুচকে বলল, কি হলো? কিয়ামকে আনলেন কেন? ও ভাবির কাছে থাকবে আজ। সে কি, ভাবির কাছে থাকবে কেন? আমরা আছি তো। আর তাছাড়া ও থাকবে কি করে? চিন্তা করো না, ঠিক থেকে যাবে। ও ভাবিকে অনেক পছন্দ করে, ভাবিও ওকে যথেষ্ট আদর করে। হিমেল মনক্ষুণ্ণ হয়ে বলল, এটা ঠিক না তারা। রাতে দুজনকে আমাদের দুজনের মাঝখানে নিয়ে ঘুমিয়ে আমার অভ্যাস হয়ে গেছে। এখন ওকে ছাড়া ঘুমাবো কি করে আমি? আমাদের কাছে তবুও তো একজন আছে হিমেল, কিন্তু ভাবির কাছে তো নেই। একটা বাচ্চার জন্য ভাবির হাহাকার কি তুমি বুঝতে পারো না? মা ডাক্তার শোনার জন্য ভাবি কতটা ব্যাকুল হয়ে থাকে, সেটা তুমি বুঝতে পারো না? এই ছোট ছোট খুশিগুলো যদি আমরা ভাবিকে দিতে পারি তবে অসুবিধা কিসের বলো তো? জানো তো, আমি না বুঝতে পারি আমাদের ছেলে মেয়েকে দেখলে ভাবির আরো বেশি আফসোস হয়। ভাবি কি আমাকে খুব আদর করে, হয়তো নিজের সন্তানের মতোই ভালোবাসে। থাকতে দাও না ভাবিকে ওর সাথে। হিমেল কাচুমাচু করে বলল, তাই বলে এইভাবে দিয়ে দিলে? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি একেবারে দিয়ে এসেছি, আর ভাবি মনে হয় এখান থেকে অনেক দূরে থাকে। ঘর থেকে বেরিয়ে গেলে তো ভাবির ঘর পাবে, যখন ইচ্ছে দেখে আসবে ছেলেকে। হিমেল সন্দিহান গলায় বলল, কিছু হবে না তো আমার ছেলের? নয়নতারা এবারে বিরক্তিকর গলায় বলল, কি হবে? বললাম তো ভাবি যথেষ্ট আদর করে কিয়ামকে। অনেক ভাবনা চিন্তা করে হিমেল নিজের মনকে মানালো যে অন্তত আজ রাতটা কিয়ানকে ছাড়া ঘুমাতেই হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। 4 বছর পর কাজ শেষে নয়নতারা বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হলো। 1 বছর হলো নয়নতারা আবারও একটা নতুন চাকরিতে যুক্ত হয়েছে। এবারে নয়নতারা চাকরি পেয়েছে একটা বেসরকারি কলেজের লেকচারার হিসেবে। প্রতিদিন হিমেলের আগেই নয়নতারা বাড়ি ফেরা হয়, সেই জন্যই এখন আর রোজ নিয়ম করে একসাথে দুজনের বাড়ি ফেরা হয় না। হিমেলের আর নয়নতারার অফিসের সামনে দাঁড়িয়ে থাকাও হয় না, ফেরার সময় দুজনে ফুচকা খাওয়া হয় না, গল্প করতে করতে বাড়ি ফেরা হয় না, আর না হিমেলের অজুহাত দেখিয়ে সারা শহর ঘুরে তারপরে বাড়ি ফেরা হয় নয়নতারার সাথে। তবে আজ তাও প্রতিদিনের তুলনায় নয়নতারার বাড়ি ফিরতে একটু দেরি হলো। বাড়ি ফিরে রোমানার কাছে ছেলে মেয়েদের খোঁজ নিতেই জানলো দুজনেই ঘুমিয়েছে। বাড়িতে রোমানা থাকায় নয়নতারার আর ওদেরকে নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না। রোমানা ছেলে মেয়েকে সামলানোর দায়িত্ব নিয়েছে জন্যই নয়নতারা আবার নতুন করে চাকরি করার সিদ্ধান্ত নিতে পেরেছে। নয়তো সম্ভব হতো না এত ছোট বাচ্চাদের বাড়িতে একা রেখে চাকরি করতে যাওয়া। ছেলেমেয়েরা ঘুমিয়েছে সে খবর পেয়ে নয়নতারা আগে গেল নিজের শাশুড়ির ঘরে। মমতা বেগম তখন চোখে চশমা লাগিয়ে কাঁথা সেলাই করছে। এই রাতের বেলা ওনাকে কাঁথা সেলাই করতে দেখে নয়নতারা মৃদু রাগী গলায় বলল, আপনাকে বলেছি না মা রাতের বেলা কাঁথা সেলাই করবেন না, দিনের আলোতে করবেন, চোখ খারাপ হয়ে যাবে তো।
নয়নতারার কণ্ঠ পেয়ে মমতা বেগম হালকা একটু কেঁপে উঠলেন। দরজায় নয়নতারাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াহুড়ো করে কাঁথাটা পাশে সরিয়ে রেখে বললেন, সেলাই করছিলাম না তো, এমনিতেই দেখছিলাম। অযথা একটা অজুহাত দেবেন না মা, আমি স্পষ্ট দেখেছিলাম আপনি কাঁথা সেলাই করছিলেন। মমতা বেগম এবার একটু গম্ভীর গলায় বললেন, করছিলাম তাতে তোমার সমস্যা কি? আমি তোমার শাশুড়ি, তুমি আমাকে ধমক দিচ্ছ কেন মেয়ে? সাহস বেড়ে গেছে নাকি? আজ আমার ছেলেকে আসতে দাও, ওর কাছে নালিশ করব। আপনার ছেলেকে বললে আরো বেশি বকা খাবেন ওর কাছে। আপনার ছেলে যদি শোনে না এই রাতের বেলা কাঁথা সেলাই করছেন, তাহলে কাঁথায় আগুন লাগিয়ে দেবে। হয়েছে হয়েছে, আমার ছেলেকে নিয়ে আমায় এত ভয় দেখাতে হবে না। কি বলতে এসেছিলে সেটা বলে চুপচাপ নিজের ঘরে যাও, আমাকে আমার মতো কাজ করতে দাও। নয়নতারা একটা দীর্ঘশ্বাস ফেলল। বুঝলেন ওনাকে বুঝিয়ে লাভ হবে না। অবশ্য ওনার দোষ দিয়েও লাভ নেই। বয়স্ক মানুষ সারাটা দিন বাড়িতে বসে বসে আর কী বা করবে? সময় কাটানোর তো দুটা মাধ্যম তো আছে। তার মাঝেই মমতা বেগম কাঁথা সেলাইটাও বেছে নিয়েছেন। নয়নতারা এগিয়ে গিয়ে বিছানার উপরে মমতা বেগমের পাশে বসে ওনার দিকে একটা শপিং ব্যাগ বাড়িয়ে দিয়ে বলল, দেখুন তো মা পছন্দ হয় কিনা। মমতা বেগম একবার ব্যাগটার দিকে তাকিয়ে বললেন, কি আছে এতে? আপনিই খুলে দেখুন। মমতা বেগম ব্যাগটা হাতে নিলেন। ব্যাগের ভেতর থেকে একটা শাড়ি বের করলেন। সাদা সোনালি রঙের মিশিয়ে তৈরি করা একটা জামদানি শাড়ি। এক নজর দেখেই শাড়িটা ভীষণ পছন্দ হয়ে গেল মমতা বেগমের। ভারী সুন্দর হয়েছে তো শাড়িটা। কার জন্য এনেছো? নিজে পরবে? নয়নতারা এবার একটু হেসে উঠে বলল, আমার পড়ার জন্য হলে তো আমার ঘরেই এনে নিয়ে যেতাম। এটা আপনার জন্য এনেছি। সামনে একটা অনুষ্ঠান, আপনি এই শাড়িটা পরবেন। আমার জন্য এনেছো? কত দাম নিয়েছে? দাম নিয়ে আপনাকে এত ভাবতে হবে না মা, আপনি শুধু দেখুন তো পছন্দ হয়েছে কিনা। মমতা বেগম এবারে ভ্রুকুচকে বললেন, দাম বলতে চাইছো না কেন? কম দামি শাড়ি কিনছো নাকি? নিশ্চয়ই ফুটপাত থেকে নিয়ে এসেছো, তাই না? নয়নতারা এবারে আলতো হেসে বলল, মাকে দেবো সেই শাড়ি ফুটপাত থেকে কম দামে কেনা যায় নাকি? যবে থেকে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি সবসময় দেখেছি আপনি শুধু চান এই সংসারের উন্নতি কিভাবে হবে। ছেলের বউ, নাতি নাতনি কার কিসে মঙ্গল হবে, কার কোনটা পছন্দ হবে না হবে সেই সব খেয়াল করেছেন আপনি। তবে কখনো আপনাকে নিজের দিকে খেয়াল দিতে দেখিনি মা। সে তো তুমিও একই কাজ করো। কি করে সংসারে দুটো টাকা বাঁচবে সেই দিকে খেয়াল রাখো। তবে আপনার মতো অতটা পাই না। ছেলেরা তো শাড়ি কিনে দিতে চাইলে সমানে অজুহাতেন যে আলমারি ভর্তি নাকি আপনার নতুন শাড়ি আছে। তো আমি জানি আপনি নিজের জন্য দামি শাড়ি তো দূর, খুব কম শাড়ি কেনেন। শখের বয়সটা তো ত্যাগ করতে করতে আর অভাবের সাথেই মানিয়ে নিয়ে চলে গেছে মা। তাই আজ হঠাৎ করে মনে হলো আপনাকে খুব ভালো কিছু একটা উপহার দেওয়া দরকার। আপনার জন্য আমি ফুটপাত থেকে শাড়ি কিনিনি মা, শপিং মল থেকে দামি একটা শাড়ি কিনে নিয়েছি। না চাইতেও মমতা বেগমের চোখ দুটো কেন যেন ছলছল করে উঠল। এই কথাটা একদমই ভুল না যে ওনার শখের বয়সটা ত্যাগ করতে করতে আর অভাবের সাথে মানিয়ে নিতেই চলে গেছে। মনে পড়ে গেল সেই শখের বয়সটার কথা। বাইরে বেরোলে দোকানে যখন কোনো জামা কাপড় ঝোলানো দেখতেন, পছন্দ হলেও কিনতে পারতেন না। শাড়ি পরতে ভালোবাসতেন, মাঝে মাঝে ইচ্ছে করতো একটু শাড়ি কিনতে। পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনের কোনো শাড়ি গয়না দেখলে পছন্দ হলে তিনি কখনো মুখ ফুটে স্বামীকে বলতে পারেননি কিনে দেওয়ার কথা। সে সামর্থ্য ছিল না ওনার স্বামীর। তবে এই নিয়ে তার বিশেষ কোনো অভিযোগও ছিল না। তবে ছেলেরা যবে থেকে তার চাকরি করা শুরু করেছে তার এইসব ব্যাপারে অভাব ছিল না। তবে ততদিনে তার শখটা মরে গেছে। তবে তার শখের কথা মনে পড়েছে আজ নয়নতারার। ওনার জন্য নিজে পছন্দ করে একটা শাড়ি কিনে এনেছে। ব্যাপারটা যেমন মমতা বেগমকে অবাক করলো, ঠিক তেমনই ভালোও লাগলো। আজকাল প্রায়ই মমতা বেগমের একটা কথা মনে হয়, ভাগ্যিস ছেলে জেদের কাছে হার মেনে নয়নতারাকে এবাড়ির বউ করে এনেছিলেন, নয়তো যে একটা খাঁটি সোনা হাতছাড়া হয়ে যেত। এসব ভাবতে ভাবতেই মমতা বেগমের গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আলতো করে নয়নতারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার মতন মেয়েকে কেউ কখনো ঘৃণা করতেই পারে না মা। তোমরা শুধুই ভালোবাসা পাওয়ার যোগ্য। তোমার মতন মেয়েরা জানে সংসার কি করে করতে হয়, সবাইকে ভালোবেসে কি করে আগলে রাখতে হয়। তুমি সম্পর্কের মূল্য বোঝো, তুমি সবাইকে সম্মান করতে জানো। আমি মন ভরে দোয়া করি এই পৃথিবীর সব সুখ যেন তুমি পাও। নয়নতারা আলতো হেসে বলল, পেয়ে গেছি তো মা সব সুখ। হিমেলের মতো স্বামী পেয়েছি, দুটো ছেলে মেয়ে পেয়েছি, আপনার মতো একটা মা পেয়েছি, এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি। এর বাইরেও কি আর কোনো সুখ থাকতে পারে বলুন তো? আমার থেকে সুখী আর কে আছে? কিয়ান আর কাজল দুজনেই বেশ ভালোই কথা বলতে শিখেছে। স্পষ্ট বোঝা যায় দুজনের কথা। হিমেলের ইচ্ছে করে সারাদিন দুজনকে সামনে বসিয়ে রেখে শুধু ওদের কথাই শুনতে, তবে সেই সুযোগ হয়ে ওঠে না।
অফিস থেকে ফিরে দেখলো ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। নয়নতারা তখন রান্নাঘরে। ঘুমতো ছেলে মেয়েদের ফুটফুটে চেহারাটা দেখে হিমেল নিজেকে কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারল না। খুব সাবধানের সাথে ধীরে ধীরে বিছানার উপরে গিয়ে বসলো। আগে কিয়ানকে খুব সাবধানের সাথে 2 গালে 2টো চুমু খেলো। তবে ভাগ্য হিমেলের সহায় হলো, যার ফলে কিয়ানের ঘুম ভাঙল না। এবারে গেল মেয়েকে চুমু খেতে। এখানেই হিমেলের ভয়। মেয়েটার ঘুম বড্ড পাতলা, একটু শব্দতেই উঠে যায়। আর যদি এখন হিমেল চুমু খেতে গিয়ে কাজল উঠে পড়ে, তবে নয়নতারা হিমেলকে আস্ত রাখবে না। হিমেল একবার ভাবলো এই দুঃসাহসের কাজটা করা ঠিক হবে কিনা। নিজেকে অনেক আটকানোর চেষ্টা করলো, তবে পারলই না। শেষে অনেক সাহস করে আলতো করে কাজলের গালে একটা চুমু খেলো। না, কিছু হলো না। হিমেল সাহস করে আরেকটা গালে চুমু দিল। এবারেও ঘুম ভাঙলো না। হিমেলের সাহসটা এবারে বেড়েই গেল। এবারে কাজলের কপালে একটা চুমু খেলো। তবে বিপত্তি বাঁধলো এখানে। কাজল একটু নড়াচড়ে উঠলো। হিমেল তাড়াহুড়ো করে ওর থেকে দূরে সরে গেল। খুব করে চাইলো যেন কাজল আবার একা একাই ঘুমিয়ে পড়ে, তবে একটু সময়ের ব্যবধানেই কাজল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। হিমেল তাড়াহুড়ো করে গিয়ে কাজলকে কোলে তুলে নিল। অনেক কিছু বলে আদর করে কাজলের কান্না থামানোর চেষ্টা করলো, তবে কাজ হচ্ছে না। মেয়েটা একবার কান্না শুরু করলে থামতেই চায় না। তার মাঝে আবার ঘুম থেকে উঠেছে। এখন একটু মায়ের কোল চাইছে। তবে হিমেলের তো নয়নতারাকে ডাকতেও ভয় করছে। এদিকে কাজলের কান্নার জন্য ঘুমন্ত কিয়ানও জেগে গেল। কিয়ানও কেঁদে উঠল। এখন কাকে ছেড়ে কাকে সামলাবে বুঝে উঠতে পারছে না। এদিকে ছেলে মেয়ে দুজনেরই একসঙ্গে কান্নার শব্দ পেয়ে রান্নাঘর থেকে হন্তদন্ত পায়ে ছুটে এলো নয়নতারা। এসেই রাগী গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, সত্যি করে বলো, কি করে জাগালে ওদের? আমার ছেলে এখন জীবনেও উঠতো না। তুমি তোমার মেয়ের ঘুম ভাঙিয়েছো, তাই না? সেজন্যই আমার ছেলেটা ঘুমোতে পারলো না। হিমেল অসহায় মুখ করে বলল, তোমার ছেলে আমার মেয়ে বলছো কেন? তার দুজনই তো আমাদেরই ছেলে মেয়ে। না, ছেলে আমার, মেয়ে তোমার। মেয়ে তোমার মতো ঘাড়তেরা হয়েছে। মাকে না জ্বালালে ওর পেটের ভাত হজমই হয় না। আর আমার ছেলে আমার মতোই হবে, ভদ্র শান্ত, একটুও জ্বালায় না আমায়। তুমি আর তোমার মেয়ে দুটোই এক। এখন সামলাও তোমার মেয়েকে। পারবো না আমি। আমি আর ছেলেকে সামলাচ্ছি আমার। নয়নতারা এগিয়ে গিয়ে কিয়ানকে কোলে নিল। নয়নতারা কোলে নেওয়ার সাথে সাথেই কিয়ানের কান্না থেমে গেল। হিমেলও মেয়ের কান্না থামাতে পারল, তবে বেশ অনেকটা সময়ের প্রচেষ্টায়। এবং কাজলের কান্না তখনই থামলো যখন হিমেল বলল ওর জন্য বিশেষ কিছু নিয়ে এসেছে। হিমেলের মুখ থেকে কথাটা শুনে নয়নতারা বলল, আবার কি এনেছো? প্রতিদিন কিছু না কিছু কিনতেই হবে তোমায়। টাকা হাতে রাখতে পারো না? হিমেল স্মিত হেসে বলল, টাকা হাতে রেখে কি করব? যদি নিজের বউ বাচ্চাকে শান্তি দিতে না পারলাম, এত কষ্ট করে টাকা উপার্জন করি, তা আমাদের মুখের হাসি দেখবো বলেই তো। যেও আর নয়নতারা কিছু বলতে পারল না। হিমেল মেয়েকে একটা খেলনা দিল, ছেলেকে একটা খেলনা দিল। দুজনের জন্য একই গাড়ি কিনেছে, শুধু রংটা আলাদা। খেলনাটা দেখে নয়নতারার কেমন যেন চেনা চেনা লাগলো। বেশ কিছুক্ষণ পরেই মনে পড়লো কেন চেনা চেনা লাগছে খেলনাটা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে হিমেলকে উদ্দেশ্য করে বলল, পুরো মার্কেট খুঁজে সেই একই গাড়িটা নিয়ে এসেছো তুমি, তাই না? এই জন্যই বাড়ি ফিরতে আজ দেরি হলো। হিমেল এক হাতে মাথা চুলকে বলল, তো কি করতাম? পাশের বাড়ির ওই পুচকে সাহস হয় কি করে সামনে একটা গাড়ির জন্য আমার মেয়েকে মারার? জানো, যখন আমি বাইরে গিয়ে দেখি আমার মেয়েটা মাটির উপর বসে থেকে কাঁদছে, আমার বুকটা ফেটে যাচ্ছিল। এত প্রশ্রয় দিও না মেয়েকে। যখন যেটা চাইবে সেটাই এনে দিতে হবে, তার কোনো মানে নেই হিমেল। একটু অভাব বুঝতে দাও। নয়নতারা কথাটা বলতেই কাজল হিমেলকে উদ্দেশ্য করে বলল, বাবা, গাড়ি অনেক সুন্দর হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। তুমি জানো, সকালে এই গাড়িটার জন্য আদিল আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। দেখো বাবা, আমার হাতে এখনো ব্যথা করছে। কথাটা বলে কাজল হাতটা বাড়িয়ে দিল হিমেলের দিকে দেখার জন্য। হিমেল সেখানে হাত বুলিয়ে দিয়ে আলতো করে একটা চুমু খেয়ে বলল, সেরে যাবে ব্যথা মা, তবে ও তোমাকে মেরেছে। আর তুমি চুপচাপ কাঁদছিলে কেন বসে থেকে? তুমি তো বাড়িতে ছিলে, আর তুমি তো বলেছিলে তুমি থাকলে আমি যেন কিছু না করি, সেজন্য আমি কাঁদছিলাম। হিমেল আলতো হেসে মেয়েকে জড়িয়ে ধরে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, দেখেছো তারা, আমার মেয়ের আমার প্রতি কত বিশ্বাস। বাবা মা যতদিন বেঁচে আছে ততদিনই তো ছেলে মেয়ের আবদার করবে। অভাব জেনে সেচে খুব কষ্ট দেয়। এই ছোট বয়সে না হয় ওদের অভাব নাই বা বোঝালাম, বয়স হোক তখন না হয় বোঝাবো। নয়নতারাও মেনে নিল হিমেলের কথাটা। হিমেল হয়তো কথাটা ঠিকই বলেছে। বাবা মা যতদিন বেঁচে আছে ততদিনই ছেলে মেয়েদের আবদার পূরণ করার মানুষ থাকে। হিমেল এবারে কিয়ানকে উদ্দেশ্য করে বলল, বাবা, তোমার পছন্দ হয়েছে? মায়ের কাঁধ থেকে মাথাটা তুলে কিয়ান হিমেলের দিকে তাকিয়ে ছোট্ট করে উত্তরে বলল, হ্যাঁ, সুন্দর। হিমেল ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। একদিকে কাজলের মুখ দিয়ে খই ফুটছে, আরেকদিকে ছেলেকে জোর করতেও ওর মুখ দিয়ে দুটো কথা বের হয় না। কি এক অদ্ভুত পার্থক্য দুজনের মাঝে।
আজ আকবর সাহেব আর মারুফার 40তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে নয়নতারার শ্বশুরবাড়ির লোকজনও এ বাড়িতে এসেছে। মারুফা লজ্জায় কারোর সামনে আসতেই পারছে না। ওনার বিন্দুমাত্র কোনো ইচ্ছা ছিল না এসব অনুষ্ঠান পালন করার, তবে ছেলে মেয়েগুলোর ভীষণ জোর জবরদস্তি করছিল, তবুও শেষ অবধি রাজি হয়নি। তবে শেষমেশ আকবর সাহেব অনুমতি দেওয়ায় ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঘর থেকে বের হওয়ার সময় আকবর সাহেব দেখলেন মারুফা বিছানার উপরে বসে আছে। চোখে মুখে তার অস্বস্তি স্পষ্ট ফুটে উঠেছে। আকবর সাহেব তা দেখে শব্দ করে হেসে উঠে বললেন, বাইরে চলো মারুফা, জীবনের 40টা বছর তো সংসারের পেছনে খেটে খেটেই চলে গেল। আজ না হয় নিজেদের জীবনের একটা বিশেষ দিন উদযাপন করি। মারুফা মৃদু রাগী গলায় বলল, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তোমার, জামাইয়ের সামনে আমি মুখ দেখাবো কি করে? লজ্জায় মরে যাচ্ছি আমি। এই পুরো অনুষ্ঠানের পেছনে তোমার জামের ভূমিকাই প্রধান। সে জামাই না হয় ছোট মানুষ, তাই বলে তুমিও এসবে সায় দেবে? বেয়ানের সামনে গিয়ে দাঁড়াবে কি করে? তুমি এমন ভাব করছো মারুফা, যেন আমি তোমাকে রেখে আর একটা বিয়ে করেছি যে বেআইনের সামনে দাঁড়াতে আমার লজ্জা হবে। মারুফা চোখ রাঙিয়ে তাকালো আকবর সাহেবের দিকে। আকবর সাহেব তা দেখে হো হো করে হেসে উঠে বললেন, আজও তুমি রেগে গেলে সে প্রথম দিনের মতোই। তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে মারুফা, আর আজও তোমার চোখের রাঙানি দেখে সে প্রথম দিনের মতোই আমি ভয় পেয়ে যাই। মারুফা তেতে উঠে বললেন, চুপ করো তো তুমি, আমার তো রূপই নেই, তাতে আবার সুন্দর লাগবে। তোমার এই রূপ নিয়েই দীর্ঘ 40টা বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। আমার বিপদের দিনে সঙ্গী তুমি, আমার কাছে আমার অপরূপ সুন্দরী স্ত্রী তুমি। নিজেকে নিয়ে আর অভিযোগ করো না। তোমার যে সত্যি বুড়ো বয়সে ভীমরতি হচ্ছে সেটা বেশ বুঝতে পারছি। ছি ছি, এসব কথা যেন ভুলেও জামাইয়ের সামনে তুলো না। আরও কী সব বিড়বিড় করতে করতে মারুফা ঘর থেকে বেরিয়ে গেলেন। অনুষ্ঠান শেষে সবাই উপহার দিল আকবর সাহেব আর মারুফাকে। অবশেষে বাকি রইল ওনার 3 ছেলে মেয়ে। সবার উপহার দেওয়া শেষে নাফিস এগিয়ে গিয়ে আকবর সাহেবের দিকে একটা খাম বাড়িয়ে দিয়ে বললেন, এটা তোমার 3 ছেলে মেয়ের পক্ষ থেকে তোমাদের জন্য উপহার বাবা। খুলে দেখো তো পছন্দ হয় কিনা। সবার কৌতূহল হলো জানার জন্য যে খামের ভিতরে কি আছে। আকবর সাহেব আর মারুফারও কৌতূহল হলো জানার জন্য। খামটা নিয়ে খুলতেই তার ভেতর থেকে কিছু কাগজপত্র বেরিয়ে এলো। আকবর সাহেব খুব মনোযোগ দিয়ে কাগজপত্রগুলো দেখে নাফিসের দিকে তাকিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বললেন, এটা তো আমার পুরনো দোকানের দলিল, কিন্তু আমার নামে কেন? নাফিস আলতো হেসে বলল, যা তোমার ছিল সেটা আবার তোমারই হলো বাবা। ছোটবেলা থেকে তোমাকে আমাদের জন্য অনেক কষ্ট করতে দেখেছি, কিন্তু তার বিনিময়ে কখনো কিছু দিতে পারিনি তোমায়। বিশেষ করে আমি আর নাফিসা। নয়ন তোমাকে সব দিয়েছে, তবে আমি আর নাফিসা বরাবরই ব্যর্থ ছিলাম। তবে এই প্রথমবার আমরা 3 জনে মিলে তোমাকে কিছু উপহার দিলাম, যদিও এর মাঝে নয়নের অবদানটাই বেশি। আমি আর নাফিসা সামান্য কিছু দিতে পেরেছি। কিন্তু কি দরকার ছিল এসবের? আর নয়ন, তুমি তো আমায় এ বিষয়ে কিছু বলনি। প্রত্যেকটা বিষয়েই তোমার থেকে পরামর্শ নিই বাবা, এবং প্রত্যেকবার তুমি আমার ভালোর জন্যই প্রত্যেকটা উপদেশ দাও। আমি জানি এবার তোমায় কিছু জানালে তুমি আমায় এই কাজটা করতে দিতে না, সেজন্যই প্রথম তোমাকে কোনো উপহার দেওয়ার জন্য আমি তোমার থেকে পরামর্শ নিইনি বাবা। তুমি কি খুশি হওনি বাবা? কিন্তু এত টাকা দিয়ে কেন আবার দোকানটা কিনতে গেলে? আমার তো বয়স শেষ মা, আমার ছেলেমেয়েরা নিজেদের জীবনে সুখী আছে, এটাই তো আমাকে সব থেকে বড় শান্তি দিচ্ছে। এই টাকাটা দিয়ে তুমি অন্য কিছু করতে পারতে। নয়নতারা আলতো হেসে বলল, পাশাপাশি দুটো দোকানই যে তোমার ভীষণ প্রিয় ছিল বাবা, তবে একটা অন্যের হয়ে গিয়েছিল। তুমি মুখ ফুটে না বলেও বুঝতে পারতাম আমরা যে তোমার জন্য এটা একটু হলেও কষ্টের। ছোটবেলা থেকে আমাদের পেছনে তো কত টাকা খরচ করেছো তুমি, তবে কি কখনো সেগুলো হিসেব করেছো? যদি একবার হিসেব করতে তবে এর থেকে অনেক বেশি হতো সেই পরিমাণ। আমাদের 3 জনের কাছে এই টাকার থেকে অনেক বেশি দামি তোমার আর মায়ের মুখের হাসিটুকু। অনিচ্ছা সত্ত্বেও আকবর সাহেবের চোখ দুটো ছলছল করে উঠল। মারুফা তো ইচ্ছে মতো কেঁদেই ফেলেছেন। আকবর সাহেব একে একে নিজের 3 ছেলেমেয়ের মুখের দিকে তাকালেন। নয়নতারার প্রতি ওনার পূর্ণ আস্থা ছিল বরাবরই। উনি জানতেন ওনার এই মেয়ে কখনোই ওনার পর হবে না, তবে ভরসা করতে পারেননি কখনো বাকি 2 ছেলেমেয়েকে। অন্তত নাফিসার প্রতি তো ওনার এক প্রকারের ঘৃণা জন্মেই গিয়েছিল। বারবার ওনার মনে হতো ওনার শিক্ষায় ত্রুটি আছে, ওনার পরিবারটা ভেঙে গেছে, ওনার সন্তানদের মাঝে কোনো ভালোবাসা নেই। তবে আজ ওনার মনে হচ্ছে ওনার জীবন সার্থক, ওনার শিক্ষার ত্রুটি ছিল না। রাত তখন বেশ অনেকই হয়েছে, মাঝরাতেই বলা চলে। তবে সময়ের হিসেব হাসানের নেই। ও গভীর ঘুমে নিমগ্ন। হঠাৎ করেই ঘুমের মাঝে ওর কানে রোমানার কান্নার আওয়াজ ভেসে এলো। ঘুমের মাঝেই হাসান হাতড়ে পাশে রোমানাকে খোঁজার চেষ্টা করলো, তবে পেল না। ঘুমটা ভেঙে গেল হাসানের। একটু উঠে বসতেই দেখলো রোমানা
জায়নামাজে বসে আছে, মোনাজাতে কাঁদছে রোমানা। এই দৃশ্যটা হাসানের কাছে আজ নতুন নয়। গত 4 বছর ধরে প্রত্যেকটা রাতেই রোমানা তাহাজ্জুদের নামাজ পড়ে। মাঝে মাঝে হাসানের ঘুম ভেঙে যায়, কোনো কোনো দিন আবার রোমানার সাথেই নিজেই উঠে নামাজ পড়ে। দুজনেই একসাথে আল্লাহর কাছে একটা বাচ্চা চায়। কখনো দুজনে একসাথে কাঁদে, কখনো বা রোমানা কাঁদে, আর হাসান একটু ওকে ভরসা দেয়, কান্নার জন্য কাঁধ বাড়িয়ে দেয়। একটা হতাশার শ্বাস ফেলল হাসান। গত 4 বছর ধরে মেয়েটা একাধারে তার প্রত্যেকটা মোনাজাতে একটা জিনিসই চেয়ে যাচ্ছে, একটু মা ডাক শুনতে চায়। তবে এখনও রোমানা নিজের কাঙ্ক্ষিত ফলটা পায়নি। কিয়ান আর কাজল দুজনেই রোমানাকে মামুনি বলে ডাকে ঠিকই, তবে নিজের সন্তানের মুখ থেকে মা ডাকটা শোনার ইচ্ছা রোমানার এখনও অপূর্ণই রয়ে গেছে। এটা ঠিক, রোমানা কিয়ান আর কাজলকে ভীষণ আদর করে, তবে নিজের সন্তান তো নিজেরই হয়, তাই না? হাসান উঠে গিয়ে রোমানার পাশে বসে ওর কাঁধে হাত রাখতেই রোমানা চমকে উঠল। মোনাজাত শেষ করে হাসানের কাঁধের উপরে মাথাটা এলিয়ে দিয়ে বলল, আমার মালিক আমার উপর এত অতস হাসান, আমি আর কিভাবে ডাকলে তিনি সাড়া দিবেন আমার ডাকে? এটা বলবে আমায়। আচ্ছা, আমার ইবাদতে কি কোথাও কোনো গাফলতি থেকে যাচ্ছে? হাসান রোমানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি চাইতে থাকো রোমানা, আর ভরসা রাখো। হয়তো এখনো সময় হয়নি তোমার কাঙ্ক্ষিত খুশির খবরটা পাওয়ার। সময় হলে নিশ্চয়ই পেয়ে যাবে। রোমানা এবারে ফুপিয়ে উঠে বলল, সত্যি পাবো তো, নাকি সারা জীবন শুধু আমায় এভাবেই কেঁদে যেতে হবে? ইনশাল্লাহ নিশ্চয়ই পাবে। কিছুক্ষণ চুপ করে থেকে রোমানা ফের হাসানকে বলে উঠল, জানো হাসান, আমার খালা কল করেছিল। আমার খালা ননদের মেয়ে, ওরও বাচ্চা হয় না, বিয়ে 3 বছর হতে চললো। ও স্বামী না ওকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। প্রায় আজকাল এই ঘটনাগুলো আমার কানে আসে, আমার না খুব ভয় হয়। হাসান কণ্ঠে বিরক্তি প্রকাশ করে বলল, যারা এসব আজেবাজে খবর তোমার কানে দেয় তাদেরকে স্পষ্ট করে বলে দেবে যেন তোমার কাছে কল না করে। আমি নিষেধ করে দিলাম তোমায়, এদের সাথে কথা বলবে না। ওদের তো কোনো দোষ নেই, এমনটাই তো হয়। সবার ক্ষেত্রে হয় না। স্ত্রীর মাধ্যমেই তো সন্তানকে পাওয়া যায়। স্ত্রী তো কষ্ট করে একটা সন্তানকে জন্ম দেয়। সেই স্ত্রীর থেকে যদি সন্তানকে বেশি ভালোবাসা হয় তাহলে তো হবে না। আগে স্ত্রীর প্রতি ভালোবাসা থাকতে হবে, সম্মান রাখতে হবে, না হলে তো সে কখনো ভালো বাবাও হয়ে উঠতে পারবে না। আর আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সম্মানও করি। রোমানা এবারে 2 হাতে জড়িয়ে ধরল হাসানকে। হাসানও পাল্টা 1 হাতে আগলে নিল। সযত্নে হাসান রোমানার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হাসান বুঝলো রোমানা কাঁদছে, তবে এখন আর কোনো কিছু বোঝাতে ইচ্ছে করলো না। সবসময় বুঝিয়ে লাভ হয় না, মাঝে মাঝে একটু কাঁদতে দিতেও হয়। মনটা হালকা করার জন্য হলেও কাঁদতে দিতে হয়। 10 বছর পর। ইয়েস ম্যাম, বলুন। আমার ছেলে মেয়ে ঠিক আছে তো? হঠাৎ এই সময় কল করলেন যে? হিমেলের চিন্তিত কণ্ঠের প্রেক্ষিতে ফোনের অপর পাশ থেকে এক ভদ্রমহিলার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আপনার ছেলে মেয়ে ঠিকই আছে, তবে আমার মনে হয় আপনার মেয়ের রেজাল্ট শুনে আপনি ঠিক থাকবেন না। ভদ্রমহিলার কথা শুনে হিমেল আতকে বলল, কেন ম্যাম, কি হয়েছে? আপনার ছেলে পরীক্ষা ফার্স্ট হয়েছে, কিন্তু আপনার মেয়ে ম্যাথে ফেল করেছে। বাকি সাবজেক্টগুলোতেও ফেল করতে করতে বেঁচে গিয়েছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে ভাই এত ব্রিলিয়ান্ট আর বোন কি করে এমন রেজাল্ট করতে পারে। হিমেল জিভে কামড় বসালো। নয়নতারা যদি এই খবরটা পায়, নির্ঘাত ওদের দুইজনকে বাড়ি থেকে বের করে দেবে। এদিকে এত গুরুতর কথার প্রেক্ষিতে হিমেলের থেকে কোনো জবাব না পেয়ে ফোনের অপর পাশে থাকা ভদ্রমহিলা বেশ অবাক হলেন। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলেন, আপনার মেয়ের রেজাল্ট প্রেক্ষিতে আপনার কিছু বলার নেই? হিমেলের ধ্যান ভাঙলো, কণ্ঠে একটু গম্ভীর্যতা প্রকাশ করার চেষ্টা করে বলল, ইয়েস ম্যাম, অবশ্যই আমার কিছু বলার আছে। আজ কাজলকে বাড়ি ফিরতে দিন, আমি ওর সাথে কথা বলবো। ওর খারাপ রেজাল্টের কারণে আমি অবশ্যই জানবো, এবং নেক্সট এক্সামেও অনেক ভালো রেজাল্ট করবে, আমি আপনাকে কথা দিচ্ছি। আগামীকাল প্যারেন্ট টিচার মিটিং আছে, সেখানে আপনি এবং আপনার মিসেস অবশ্যই আসবেন। কাজল পড়াশোনায় এতটা উদাসীন ছিল না। আপনার সামনে কাজলের সমস্যা কি সেই নিয়ে আলোচনা করব। হিমেল মিনমিনে গলায় বলল, ম্যাম, আমি একা এলে হবে না। আসলে আমার মিসেস জব করেন তো, কলেজের প্রফেসর ছুটি পাবে না হয়তো। কাজলের মা প্রফেসর? ইয়েস ম্যাম। তাহলে তো ওনাকে অবশ্যই আসতে হবে। আপনি না এলেও চলবে। যেখানে উনি অন্যের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার দায়িত্ব নিয়েছেন, সেখানে ওনার নিজের মেয়ের কী অবস্থা সেটা তো ওনাকে জানতে হবে।
প্লিজ টাইমলি চলে আসবেন কাজলকে নিয়ে, রাখছি। কথাটা বলে ভদ্রমহিলা ফোনটা রেখে দিলেন। হিমেল খেয়াল করলো ওর শরীরটা হঠাৎ করেই কেমন যেন খারাপ লাগছে। মনে হচ্ছে প্রেশার লো হয়ে গেছে, মাথাটা ভনভন করে ঘুরছে। বাড়ি গিয়ে কী করে নয়নতারাকে এই কথাটা বলবে সেটা বুঝে উঠতে পারছে না। কাজলকে কি অজুহাত দিয়ে বাঁচাবে সেটা হিমেল ভাবছে না। হিমেল ভাবছে নিজেকে কি করে নয়নতারার হাত থেকে বাঁচাবে। টিফিন পিরিয়ডে উদাস ভঙ্গিতে মাঠের মাঝে বসে আছে কাজল। ওর সামনে টিফিন বক্সটা অমনি পড়ে আছে। খাওয়ার রুচি নেই। বাড়িতে গিয়ে মাকে কী জবাব দিবে সেই ভেবে ভেবে কম বয়সেই বাবার মতো প্রেশারটা বোধহয় লো হয়ে গেল। কাজলের এখন খুব করে ইচ্ছা করছে ওর বাবার সাথে একটু কথা বলতে। হিমেলের সাথে কথা বললে অনেকটা নিশ্চিত হওয়া যেত, তবে এখন তো উপায় নেই। বাড়ি গিয়ে রাতে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে। বাড়ির কাউকে জানানো যাবে না, জানালে কাজল ফেঁসে যাবে। এদিকে কাজলের এমন মন খারাপ দেখে ওর বেস্ট ফ্রেন্ড আদ্রিতার মনটাও ভীষণ খারাপ। ওর রেজাল্টও যে খুব একটা ভালো হয়েছে তেমনটা না, তবে ফেল করেনি। মন খারাপ করিস না কাজল, আন্টি বকবে না, আঙ্কেল বাঁচিয়ে নেবে তোকে। কাজল শুধু চুপচাপ একটা দীর্ঘশ্বাস ফেলল। এদিকে কাজল কথা না বলায় আদ্রিতার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। একটু পরে কোত্থেকে যেন ওদের আরেকটা বন্ধু ছুটে এসে কাজলকে উদ্দেশ্য করে হাঁপিয়ে যাওয়া গলায় বলল, কাজল তাড়াতাড়ি চল, তোর বাইকে ওরা মারছে। কাজল আতকে উঠে বলল, কে মেরেছে? কিয়াম তো মারামারি করবে না। আরে ও তো মারামারি করেনি, ওকে গোচাচ্ছিল তাসকিন, পরে আদিল আগে তাসকিনকে ধাক্কা মেরেছিল, কিন্তু তাসকিন তো আদিলের সাথে পারবে না, তাই তোর ভাইকে মেরেছে। এখন কে কাকে মারছে জানি না, ক্লাস 5-এর রুমে আছে ওরা। কাজল উঠে দৌড় লাগালো। ওর পেছন পেছন আদ্রিতাও দৌড় দিল। গিয়ে দেখলো মারামারি ইতোমধ্যেই থেমে গেছে। আদিল ততক্ষণে কিয়ানের স্কুল ড্রেসে লেগে থাকা ধুলো ময়লা ঝেড়ে দিচ্ছে। কাজল তাড়াহুড়ো করে ভাইয়ের দিকে এগিয়ে গিয়ে চিন্তিত গলায় বলল, তুই ঠিক আছিস কিয়াম? কে মেরেছে তোকে? একবার নামটা বল তো আমায়। যদি সময়ের হিসেব ধরা হয় তবে কিয়ান কাজলের থেকে 4 মিনিটের বড়। যদিও পার্থক্যটা খুবই সামান্য, তবে প্রথম দেখায় ওদের আচরণ দেখে যে কেউই ভাববে কিয়ানই বোধহয় ছোট আর কাজলই বড়। গুন্ডা স্বভাবটা কাজলের মাঝেই বেশি। কিয়ান শান্ত। বোনকে উদ্যত হতে দেখে কিয়ান আশ্বস্ত করে বলল, কিছু হয়নি আমার, কেউ মারিনি। কিয়ানের পাশে দাঁড়ানো আদিল বেশ গর্বের সঙ্গেই বলল, আমি থাকতে আমার বন্ধুকে কেউ মারতে পারবে নাকি? কাজল এবারে ঝাঁঝালো গলায় আদিলকে উদ্দেশ্য করে বলল, তোর জন্য সব সময় আমার ভাইয়ের মার খায়। তুই সব সময় আমার ভাইকে সব ঝামেলায় জড়াস। আজ বাড়ি গিয়ে যদি আমি আন্টিকে না বলেছি তবে আমার নামও কাজল নাই। চিন্তা করিস না, আমিও আন্টিকে বলবো যে তুই ফেল করছিস। স্কুলে যে কত মারামারি করিস সেসব বলে দেবো আন্টিকে। আঙ্কেলও তোকে বাঁচাতে পারবে না। আদ্রিতা বুঝতে পারলো দুজনে আবার ঝগড়া শুরু করে দেবে, তাই ঝগড়া শুরু হওয়ার আগেই দুজনকে থামিয়ে দিয়ে বলল, তোরা দুজন থাম তো। কিয়াম ঠিক আছিস তুই? আদিল তুই ঠিক আছিস? কিয়াম মাথা নাড়িয়ে জানালো ঠিক আছে। আদিল শাড়ির গলাটা ঠিক করে নিয়ে বলল, আমাকে মারবে? এত সাহস আছে নাকি স্কুলের কারো? আদিলের কথার প্রেক্ষিতে কাজল বিড়বিড় করে বলল, সেই জন্য কাজলের হাতে মার খাস তুই। আদিল ভ্রুকুচকে বলল, কি বললি? কাজলের শরীরে বিন্দুমাত্র ভয় নেই। এই কথাটা বললে যে আদিলের সাথে ওর আবার মারামারির অবধি লেগে যেতে পারে এই বিষয়েও কোনো মাথা ব্যথা নেই। কেননা কাজলের নিজের উপরে বিশ্বাস আছে যে আদিলকে 2-4টে কিল অনায়াসে লাগিয়ে দিতে পারবে। আর যদি নাও পারে পরে তো ওর বাবা আছে, ঠিক প্রতিশোধ নেবেই। কিয়াম এসব ঝামেলার আভাস পেয়ে আগেই কাজলকে থামিয়ে দিয়ে বলল, কাজে চল, ক্লাসে যাব। আদিল তুইও চল। কিয়ামের কথায় সায় জানিয়ে আদ্রিতাও বলল, হ্যাঁ ক্লাসে চল, টিফিনের সময় শেষ। আপাতত কিয়াম আর আদ্রিতা মিলে এই ঝামেলা মিটমাট করে নিল। বলা যায় ঝামেলাটা তৈরি হতেই দিল না। তবে কাজল আর আদিল দুজনেই মনে মনে ঠিক করলো পরে ঠিক সময় বুঝে প্রতিশোধ নিয়েই ছাড়বে। স্কুল থেকে বাড়ি ফিরে কাজল ব্যাগটা সোফার উপরে ছুঁড়ে মারলো। পায়ের জুতা 2 দিকে দুটো ছুঁড়ে মারলো। না হাত মুখ ধুলো না স্কুলের সরাসরি রিমোটটা নিয়ে বসে গেল টিভি দেখতে। এদিকে কিয়াম আবার কাজলের সম্পূর্ণ বিপরীত। জুতা খুলে সুন্দরভাবে সেটা গুছিয়ে রাখলো। এমনকি কাজলের জুতাগুলো 2 দিক থেকে কুড়িয়ে এনে ঠিকঠাক করে গুছিয়ে রাখলো। সোফার উপরে পড়ে থাকা কাজলের ব্যাগটা নিয়ে কাজলের ঘরে রেখে নিজের ঘরে গিয়ে স্কুল ড্রেস খুলে হাত মুখ ধুয়ে ঘর থেকে বের হলো। ঘর থেকে বেরিয়ে দেখলো রোমানা খাবার বাড়ছে দুজনের জন্য। কিয়াম রোমানার দিকে এগিয়ে গিয়ে বলল, রিদি কোথায় মামনি? ঘুমিয়েছে? না রে বাবা, ওই মেয়ের চোখে আল্লাহ ঘুম দেয়নি। রুমে বসে রং পেন্সিল দিয়ে
হিসাব আঁকতে খাতায়। আচ্ছা, আমি কি ওর সাথে খেলি? না না, আগে যাস না, ভাত খেয়ে যা, মুখটা শুকিয়ে গেছে কেমন তোর। কিয়াম বাধ্য ছেলে, তাই রোমানার কথার প্রেক্ষিতে একটা বারের জন্য আপত্তি জানালো না। রোমানা গলা উঁচিয়ে কাজলকেও ডেকে বলল, কাজল, ভাতটা খেয়ে যা মা। কাজল নিজে পাল্টা গলা উঁচিয়ে অনুরোধের স্বরে রোমানাকে উদ্দেশ্য করে বলল, তুমি একটু খাইয়ে দাও না মামুনি, আমার হাতে অনেক ব্যথা। কাজলের কথা শুনে রোমানা হেসে উঠে বলল, কি করে হাতে ব্যথা হলো শুনি? তোমার হাতে খাবো জন্য হাত ব্যথা, একটু খাইয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দিব। তার আগে গিয়ে স্কুল ড্রেসটা খুলে হাত মুখ ধুয়ে আয়। না, আগে খাইয়ে দাও, ক্ষুধা লেগেছে, তারপর প্রমিস করছি আমি গিয়ে স্কুল ড্রেস খুলে হাত মুখ ধুয়ে হোমওয়ার্ক করতে আসবো। রোমানা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই যে কত হোমওয়ার্ক করবি সে সব আমার জানা আছে। তবে রোমানা আর কোনো কথা বাড়ালো না। কিয়ামকে টেবিলে খেতে দিয়ে প্লেটে ভাত মেখে গিয়ে কাজলকে খাইয়ে দিল। কাজলকে খাইয়ে দেওয়ার শেষ হতেই ঘর থেকে রোমানার 5 বছরের মেয়ে রিদির ডাক ভেসে এলো রোমানার কানে। রিদি রোমানা আর হাসানের মেয়ে, যাকে বলা যায় অনেক সাধনার ফল। 5 বছর আগে আল্লাহ রোমানার ডাক শুনেছিলেন। রোমানার প্রার্থনা সফল হয়েছে। জায়নামাজে বসে ফেলা অশ্রুগুলো বিফলে যায়নি। অবশেষে রোমানা মা ডাক শুনতে পেরেছে। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। কাজল এখনও টিভি দেখছে। বসে থেকে টিভি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে শুয়ে পড়ল। একটু পর ঘর থেকে মমতা বেগম বেরিয়ে এসে এখনও কাজলের গায়ে স্কুল ড্রেস দেখে খ্যাক খ্যাক করে উঠে বললেন, এই মেয়ে, এখনো স্কুল ড্রেস খুলিসনি কেন? তোর মা চলে আসবে কিছুক্ষণের মাঝে, যদি এসে দেখে না তুই এখনো স্কুল ড্রেস খুলিসনি, মেয়েরে তোর ঠ্যাং ভেঙে দিবে। মমতা বেগম কথাটা বলতেই কলিং বেল বেজে উঠল। রিদির ঘর থেকে কিয়াম দৌড়ে এসে কাজলকে উদ্দেশ্য করে বলল, কাজল পালা, আম্মু এসেছে। কিসের টিভি দেখা, কিসের কার্টুন? কাজল এক লাফে সোফা থেকে উঠে দৌড় দিল নিজের ঘরের দিকে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিয়াম গিয়ে দৌড়ে দরজাটা খুলে দিল। মমতা বেগম শুধু দেখলেন এদের কাজকর্ম। ওনার আবার কিয়ামকে বেশি পছন্দ, তার কারণ কিয়ামের মিষ্টি আচরণ। কাজলকে খুব একটা পছন্দ না, আর তার সব থেকে বড় কারণ হলো কাজল বিন্দুমাত্র নিজের মায়ের গুণ পায়নি। তবে কিয়ামের প্রতি তিনি তখনই একটু বিরক্ত হন যখন কিয়াম কাজলের দোষগুলো লুকানোর চেষ্টা করে। কালে কালে যে তাকে কত কিছু দেখতে হবে কে জানে। মাঝে কেটে যাওয়া 10টা বছরে সবার জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। এই যেমন নাফিসার শক্তির সংসারে এখন একটা মেয়ের সাথে সাথে একটা ছেলেও আছে। আকবর সাহেব আজকাল আর ব্যবসার দেখাশোনা করেন না। দিনের বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন। মাঝে মাঝে সন্ধ্যার দিকে একটু টুকটাক বাইরে বেরোনো যায়। ব্যবসার দায়িত্ব এখন পুরো দমে নাফিস সামলায়। খুব ভালো ব্যবসায়ী সে এখন। দুটো দোকান থেকে এখন 4টে দোকান হয়েছে। আকবর সাহেবের এখন নিজের ছেলেকে নিয়ে প্রচুর গর্ব হয়। সোহান আর নাফিসার সংসারে 2টো মেয়ে। নাফিসার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন। ওদের এখন 4 জনের সংসার। সোহান নাফিসার সংসারটা এখন বেশ ভালো। নাফিসা জমিয়ে সংসার করছে বলা যায়। ওর সংসারে কোনো ঝামেলা নেই, এজন্য নাফিসা ভীষণ খুশি। অন্যদিকে কাদের আর দীপাও নিজেদের জীবনে বেশ সুখী। এখন ভীষণ ব্যস্ত সময় পার করছে ওরা। সামনে মেয়ের বিয়ের কেনাকাটা, তাই ভীষণ ব্যস্ত। রোমানা আর হাসানের সংসারে তো এখন সুখের কোনো কমতি নেই। যেটুকু অপূর্ণতা ছিল সেটুকুও পূরণ হয়ে গেছে রিদির মাধ্যমে। রোমানা সেই যে কথা দিয়েছিল হাসানকে যে ওকে খুব ভালোবাসবে, সেই কথাই রেখেছে। বাকি রইল জবরুল আর রিয়ার সংসারের কথা। যদি জবরুলের সংসারের কথা বলতে হয় তবে বেশ কিছু বছর আগের ঘটনা বলতে হয়। বেশ ভালোই সংসার করছিল জবরুল আর রিয়া। জবরুল কাজ শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরল, ঘরে সুন্দরী যৌবতী বউ দেখে সব ক্লান্তি দূর হয়ে যেত। জবরুলকে পাশে বসিয়ে রিয়া যত্ন করে 3 বেলা খাবার খাওয়াতো। অসুস্থ হলে সেবা যত্ন করতো। নিজের মিষ্টি গলায় গুনগুনে গান গেয়ে জবরুলকে ঘুমাতে সাহায্য করত। তবে সুখ যে বেশি দিন সয় না। জবরুলের কপালে সুখ বেশি দিন সহ্য হয়নি। একদিন সকালে ঘুম ভাঙতেই পাশে হাতরে রিয়াকে পেল না খুঁজে। ভাবলো নিশ্চয়ই রান্নাঘরে গেছে জবরুলের জন্য সকালের নাস্তা বানাতে। জবরুল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পুরো বাড়ি খুঁজল রিয়াকে, কোথাও পেল না। জবরুল ভাবলো রিয়াকে কল করা যাক। 1 সপ্তাহ হলো রিয়াকে একটা নতুন ফোন কিনে দিয়েছে। 20,000 টাকা দিয়েছে। আশেপাশের বাড়ির সব বউয়ের নতুন ফোন দেখে রিয়া আবদার করেছিল জবরুলের কাছে। জবরুল কি আর বউয়ের আবদার ফেলতে পারে? তাই সঙ্গে করে গিয়ে বউয়ের পছন্দ মতো একটা দামি ফোন কিনে দিয়েছে। ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নিতে ধরে দেখলো ফোনের নিচে একটা কাগজ রাখা। জবরুল চশমা পরে কাগজটা হাতে নিল পড়ার জন্য।
পড়াশোনা খুব বেশি দূর করা হয়নি জবরুলের। অষ্টম শ্রেণী অবধি পড়া হয়েছে। নবম শ্রেণীতে উঠেছিল। অনেকবার দশম শ্রেণীতে ওঠার চেষ্টা করেছে, তবুও সফল হতে পারেনি। পড়তে পারে লেখা, তবে একটু আটকে আটকে যায়, সময় লাগে পড়তে। আপনার লগে ঘর করা আমার পক্ষে সম্ভব না। আমার ভালোবাসার মানুষের লগে ঝগড়া হয়েছিল, জন্য আবার আপনার কাছে ফিরে আইছিলাম। থয় অহন তার লগে আমার সব মিটমাট হইয়া গেছে, তাই আমি আবার আমার ভালোবাসার মানুষের কাছে ফিরা যাইতাছি। চিঠিটা পড়ে জবরুল হাই হাই করে উঠল। ধপ করে টাইলস করা মেঝের উপরে বসে পড়ল। জবরুল হা হতাশ করে উঠতে ধরল। তবে হঠাৎ করে মনে হলো, রিয়া কি একাই পালিয়েছে নাকি ওর টাকা পয়সা নিয়ে পালিয়েছে? জবরুল নিজের হাতে সোনার আংটি আর গলা সোনার চেন পেল না। জবরুলের অন্তরাত্মা শুকিয়ে গেল। মেঝে থেকে উঠে দৌড়ে গিয়ে আলমারি খুলল। গতকাল একজনের থেকে পাওনা 20,000 টাকা এনে আলমারিতে রেখেছিল, সেই টাকাও পেল না। এই 1 বছর রিয়াকে কিছু সোনার গহনাও বানিয়ে দিয়েছিল, সেগুলোও পেল না। জবরুল আবারও ধপ করে বসে পড়ে গলা ছেড়ে কান্না জোড়ালো। তবে এবারে বউয়ের শোকে না, এবারে টাকা পয়সার শোকে। বউ গেল তো গেলই, টাকা পয়সা সব নিয়ে গেল। সেই যে জবরুলের বউ পালিয়ে চলে গেল, আর এলো না। এরপরে জবরুল নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেছে আর বিয়ে করবে না। জবরুল ঠিক করেছে জীবনটা একাই কাটাবে। মাঝে একবার ভেবেছিল সন্ন্যাস ব্রত গ্রহণ করবে, তবে এই টাকা পয়সা সহায় সম্পত্তির মায়া ছেড়ে যেতে পারেনি, সেই জন্য জীবনটা একাই কাটাচ্ছে। হিমেল আর হাসান মিলে একটা নতুন বাড়ি বানিয়েছে। নয়নতারাও সাহায্য করেছে। ওরা আগে যে বাড়িতে থাকতো তার থেকে একটু দূরেই জমি কিনে বাড়ি বানিয়েছে। এবারে আর রোমানা কোনো অভিযোগ করেনি, বরং উৎসাহ রোমানার মাঝেই বেশি দেখা গেছে। সেই বাড়িতেই সবাই মিলে সুখে শান্তিতে থাকে এখন। বিছানার উপরে মাথা নিচু করে বসে আছে হিমেল আর কাজল। ওদের সামনে চেয়ার নিয়ে বসে আছে নয়নতারা। দরজার কাছে দাঁড়িয়ে আছে কিয়াম আর রিদি। রিদি ঠোঁট টিপে টিপে হাসছে, তবে কিয়ামের চোখ মুখে চিন্তার ভাব ফুটে উঠেছে। বোনের জন্য চিন্তা হচ্ছে। চিন্তা হচ্ছে তো হিমেলেরও, তবে হিমেলের কাজলের জন্য চিন্তা হচ্ছে না। কেননা হিমেল কোনো না কোনো মতেই মেয়েকে ঠিকই বাঁচিয়ে নেবে, তবে হিমেল আছে নিজের চিন্তায়। ওর কি হবে? হিমেলের সব ভাবনার মাঝেই নয়নতারার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কাজল পরীক্ষায় ফেল করেছে, কথাটা তুমি জানতে হিমেল? হিমেল খুব সাহস করে ওপর নিচ মাথা নাড়ল। তবে হিমেল একটা কথা বুঝতে পারছে না যে নয়নতারা এই খবরটা কি করে পেল। এদিকে নয়নতারাকে এই যে প্রশ্নটা করবে সে সাহসও পাচ্ছে না। তবে হিমেলের সাহস না থাকলেও কি হবে, ওর মেয়ের অনেক সাহস। তাই কাজল নিজে থেকেই নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, কিন্তু তোমায় কে বললো মা যে আমি ফেল করেছি? আদিল বলেছে। কাজল বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, আদিল বলেছে? তো কি হয়েছে? কাজল রাগে দাঁত পিষিয়ে বলল, ওই আদিলের বাচ্চা, তোকে কাল আমি স্কুলে দেখে নেব। ওর পিঠে যদি আমি স্কেল না ভেঙেছি, তবে আমার নাম কাজল নয়, আর আমি হিমেলের মেয়ে নই। হিমেল খিজে চোখ মুখ বন্ধ করে ফেললো। এখন এই কথাটা বলার কি খুব দরকার ছিল? তাও আবার নিজে তো ফাঁসলো, সাথে হিমেলকেও ফাঁসালো। হিমেল মেয়েকে সাবধান করার আগেই নয়নতারা ধমকে উঠে কাজলকে উদ্দেশ্য করে বলল, একটা থাপ্পড় মেরে তোমার সব কটা দাঁত ফেলে দেবো আমি। বেয়াদব মেয়ে কোথাকার, স্কুলে যাও কি মারামারি করতে? হ্যাঁ, আদিল তো ভুল কিছু করেনি। আমার মেয়ের রেজাল্ট আমাকে পাশের বাড়ির ছেলের থেকে শুনতে হচ্ছে, এটা আমার কাছে কতটা অপমানজনক বুঝতে পারো তুমি? আর মেয়েকে একা দোষ দিয়ে কি করবো? যেমন বাবা তেমন তার মেয়ে। তোমার কি একবার আমার জানানো উচিত ছিল না হিমেল? কাজল চুপ করে গেল। হিমেল আমতা আমতা করে বলল, হ্যাঁ তারা, বলতাম তো। আসলে সারাদিন কাজের এতটা চাপ ছিল যে আমি নিঃশ্বাসটা নিতে পারিনি ঠিক করে। তোমার বাড়িতে ফেরার 2 ঘন্টা হয়ে গিয়েছে। ও তাই? আমি তো ভুলেই গেছিলাম। আসলে তোমার আশেপাশে থাকলে আমি দিন দুনিয়ার সবকিছু ভুলে বসি তারা। আর আজ তোমার শাড়ি পরে এত সুন্দর লাগছে যে আমি তো চোখই ফেরাতে পারছি না। আমি আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গিয়েছি তারা। চলো ছেলে মেয়েকে রেখে আজ আবার একটু বাইরে ঘুরে আসি দুজন। হিমেলের কথাটা শুনে কাজল ফিক করে হেসে উঠল। কাজলের সাথে হাসলো হৃদিও। তবে হাসি বের হলো না কিয়ামের মুখ দিয়ে, বরং এক হাতে হৃদির মুখটা চেপে ধরল। এদিকে নয়নতারা অগ্নি দৃষ্টিতে হিমেলের দিকে তাকালো। হিমেল কেমন অসহায় মুখ করে বলল, ভালোবাসি তো তোমায় তারা, এইভাবে তাকাচ্ছ কেন? তুমি হচ্ছে আসল অসভ্য। ছেলে মেয়েদের সামনে কখন কি বলতে হয় জ্ঞানটুকু নেই তোমার। তবে আমি তোমার শেষবারের মতো আজ একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি হিমেল, তোমার এই অসভ্য বেয়াদব মেয়ের সাথে আমার কোনো কথা নেই। ওকে বলে দিও যেন আমাকে আর মা না বলে ডাকে। যেদিন ও নিজেকে ভদ্র সভ্য হিসেবে গড়ে তুলতে পারবে, পড়াশোনায় মনোযোগ দেবে, সেদিন আবার আমার যেন আম্মু বলে ডাকে সে। কাজল এবারে কাঁদো কাঁদো গলায় নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, আম্মু এভাবে কথা বলছো কেন? আমি তোমায় ভালোবাসি তো। তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও ঘরে যাও।
আর পারলে বইটা একটু খুলে পড়ো। নয়নতারাকে আর কোনো কথা বলতে না দিয়ে হিমেল উঠে দাঁড়িয়ে ব্যস্ত গলায় তিনজন বাচ্চাকে উদ্দেশ্য করে বলল, এই তোরা এখন বের হতো ঘর থেকে, অনেক রাত হয়েছে। এখন আমার বউয়ের সাথে কিছু কথা আছে। সারাদিন কলেজে ক্লাস নিয়ে বাড়িতে এসে আবার আমাদের ক্লাস নিতে গিয়ে আমার বউটা হাঁপিয়ে গেছে। তোরা বের হ, এখন আমি আমার বউয়ের একটু যত্ন করব। কিয়ামকে দ্বিতীয়বার আর এই কথাটা বলতে হলো না, একটু অপেক্ষাও করলো না। চুপচাপ প্রীতির হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল। কাজল যাওয়ার আগে হিমেলের গলা জড়িয়ে ধরে দুই গালে দুটো চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করে বলে গেল, অল দ্য বেস্ট বাবা, আম্মুর রাগ তোমাকে ভাঙাতে হবে। হিমেল পাল্টা মেয়ের কপালে চুমু খেয়ে আদরে গলায় বলল, ঠিক আছে মা, তুমি এখন যাও, ঘরে গিয়ে ঘুমাও। আজ রাতের বই খোলার দরকার নেই। এই পড়াশোনার চিন্তা করতে করতে আমার মেয়েটা কেমন শুকিয়ে গেছে। তুমি যে যে চকলেট খেতে চেয়েছিলে তার বালিশের কাছে রাখা আছে। বেড সাইডের ওপর আমি পানির বোতলটা ভরে রেখে এসছি। আমি মশারি টানিয়েও দিয়ে এসছি। জানলা, বারান্দার দরজা আমি সব বন্ধ করে দিয়েছি। তোমার একটুও ভয় করবে না। আর ভয় পেলে বাবা তো আছে, তুমি একবার ডাকবে, বাবার সঙ্গে সঙ্গে চলে যাবে। আর চিন্তা করো না, আদিলকে আমি পরে দেখে নেব। কাজল একগাল হেসে ঘর থেকে চলে গেল। হিমেল গিয়ে দরজা বন্ধ করে দিয়ে পেছন ফিরতে নয়নতারার রাগে লাল টুকটুকে চোখ দুটো দেখে গলা শুকিয়ে গেল। হিমেলকে আর কিছু বলল না নয়নতারা, বারান্দায় চলে গেল। আপাতত হিমেলের সাথে কথা বলারই কোনো ইচ্ছে নেই। হিমেল একটুও ভয় পেল না, এখন ভয় পেলে চলবেও না। গুটি গুটি পায়ে বারান্দায় গেল। নয়নতারা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি রাতের কালো আকাশটার দিকে। হিমেল নয়নতারার পাশাপাশি দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থাকার পর গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, আমি তুমি বলতাম তারা, আসলে ভেবেছিলাম রাতে ঘুমানোর সময় বলবো, তবে এই বেয়াদব ছেলেটা যে তোমাকে আগে জানিয়ে দেবে সেটা জানতাম না। নয়নতারা বেশ শান্ত গলায় বলল, মেয়ের জন্য যে আমরা আছি সেটা খুব ভালো করেই জানি আমি হিমেল। তবে ওর নিজেরও তো কিছু একটা করা দরকার। সারা জীবন কাজলের মা বাবা বেঁচে থাকবে না। আমি চাই আমার মেয়ের যেন কখনোই কারো কাছে হাত পাততে না হয়। ওর প্রয়োজনীয় জিনিসগুলো অন্যজন কখন দেবে সেই আশায় যেন বসে থাকতে না হয়। তার জন্য তো পড়াশোনা করাটা দরকার, তাই না? তুমি যদি ওকে এভাবে আশকারা দাও তাহলে কিভাবে হবে? হিমেল অসহায় গলায় বলল, কি করবো তারা? মেয়েটা এসে যখন গলা জড়িয়ে ধরে বলে যে পড়তে ভালো লাগছে না, আমি জোর করতে পারি না। তুমি জানো আমার সাথে ও কেমন করে, আমি ওকে জোর করতে পারি না। তুমি কেন বোঝো না হিমেল? সবার জীবনে তোমার মতো মানুষ আসে না। মেয়েদের জীবনটা অতটা সহজ হয় না। কেন বোঝো না তুমি? আমাদের মেয়েদের জীবনেও কেমন ছেলে আসবে আমরা জানি না। ওকে স্বাবলম্বী হতে হবে। তার জন্য যেমন বাবা মার ভালোবাসা দরকার, ঠিক তেমনি শাসনটাও তো দরকার। আচ্ছা, সেসব সময় গেলে দেখা যাবে, এখন এসব কথা বাদ দাও। সারাদিন যদি ছেলে মেয়ের কথা বলে তবে তোমার সাথে প্রেম করবো কখন? নয়নতারা হেসে উঠে বলল, তোমার প্রেম করার বয়স শেষ। কিছুদিন পর খেয়াল রাখতে হবে ছেলে মেয়ে প্রেম করছে কিনা। হিমেল গাছাড়া ভাব নিয়ে বলল, যার যা ইচ্ছে করুক, তবে আপাতত আমার বউকে দরকার। জানো তারা, মাঝে মাঝে মনে হয় ছেলে মেয়ে আসার পর থেকে বোধ হয় আমাদের দুজনের সম্পর্কটা একটু দুর্বল হয়ে গেছে। এখন আর আমরা নিজেদের নিয়ে কথা বলি না, আমরা নিজেদের নিয়ে ভাবি না, একা সময় কাটাতে পারি না। তবে দিন শেষে যখন রাতের বেলাটা আমরা দুজনে একে একে কাটাই, তখন মনে হয় না, ভালোবাসাটা বেড়েছে। নয়নতারা আলতো হেসে বলল, তা তো বেড়েছি। আর এই জন্য মাঝে মাঝে ভয়ও হয়। মনে হয় তোমাকে ছাড়া থাকবো কি করে আমি? দুজনে একসঙ্গে কতগুলো বছর কাটিয়ে দিলাম। এখন এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছে যে তোমার ছাড়া একটা দিনও কাটানো সম্ভব না। আমিও পারবো না তারা, আমি পারবো না তোমার ছাড়া বাঁচতে। তুমি যেন আমায় ছেড়ে চলে যেও না তারা, তার থেকে বরং আমি আগে চলে যাব। নয়নতারা একটু হেসে উঠে বলল, তাই নাকি? এত মূল্যবান আমি? হিমেল নয়নতারাকে নিজে থেকে ঘুরিয়ে দাঁড় করিয়ে সযত্নে নয়নতারার চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলল, ওহে প্রিয়, হৃদয়ের অতি নিকটে বাস করা, হৃদয় লগ্না তুমি, যাকে এক মুহূর্তের জন্য আমার থেকে দূরে করার কথা ভাবতে পারি না। তুমি আমার সহচরণী, আমার ভালোবাসা, আমার সন্তুষ্টি। হৃদস্পন্দন থেমে গেলে যদি বা না আমার মৃত্যু ঘটে, তোমার থেকে দূরত্ব আমার মৃত্যুর অবশ্যই কারণ হবে। চিরকাল আমার হৃদয়ের সন্নিকটে তুমি এভাবেই থেকেছো, আমার হৃদয় লগ্না। নয়নতারা সযত্নে হিমেলের হাতটা ধরে আলতো হেসে আশ্বস্ত করে বলল, তুমি থেকে যেতে বললে বেশ থেকে গেলাম।